করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমরা আজকে এই সন্ধিক্ষণে আছি যে আমরা যেটা পাচ্ছি সেটা শেয়ার করে দিচ্ছি। তো আমাদের আজকের এই মূল প্রতিপাদ্য হচ্ছে যে আমরা যা পাবো সেটাই শেয়ার করে দিব না, বরং আমরা তথ্য যাচাই করে আমরা যেন কখনোই আমরা যেন মিথ্যাবাদীর কাতারে না পড়ে যাই, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি, কোরআন হাদিস আমরা সবাই কিন্তু জানি। তো এই মুহূর্তে আমি কথা বাড়াচ্ছি না, আপনাদের সামনে আগামীকালকে আমি উপস্থিত হয়ে যাব ডিজিটাল তথ্য যাচাই, ফরেনসিক সোর্স অ্যানালাইজ কিভাবে করা যায়, ফ্যাক্ট চেকিং এর আন্তর্জাতিক নীতিমালা কি, ফ্যাক্ট চেকিং এর এআই টুলস কিভাবে ব্যবহার করা যায়। এখন সারা বিশ্বব্যাপী এআই এর একটা যোগ চলতেছে, জয় জয়কার চলতেছে। তো আমরা এখানে 107 জন মানুষ যুক্ত হয়েছি। আমরা যদি আসলে একটু এই জিনিসটা যদি আমরা লক্ষ্য করি যে আজকে থেকে আমরা এই জিনিসটাই প্রচার করব যে আমরা যেইটার তথ্য যাচাই করে রিয়েল না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা এটা শেয়ার করব না। তো ইনশাল্লাহ আগামীকালকে আমাদের এই ফ্যাক্ট চেকিং এর ক্লাসটা শেষ হবে। শেষ ক্লাসটা আমি নিব ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মুফতি আব্দুল্লাহ তামিম, অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর, সময় টেলিভিশন। আজকে আমাদের ক্লাস নিবেন মাওলানা রকিবুল ইসলাম রইস, স্টাফ রিপোর্টার, ফেস দ্য পিপল। আমি রকিবুল ইসলাম রইসকে আজকের যেই অসাধারণ একটি উদ্যোগ, এই উদ্যোগের দ্বিতীয় ক্লাসটি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর যে যেখান থেকে আমাদের এই আয়োজনটি দেখছেন, অবশ্যই শুধু এই পরিস্থিতিতে আমরা যেন আমাদের সোশ্যাল মিডিয়াটা অন্তত কিভাবে আমরা কোন পোস্ট আমরা করব, কোন পোস্ট আমরা করব না, এই বিষয়টা যেন আমাদের কাছে এই ক্লাসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। আমরা মিথ্যা সংবাদ কিভাবে যাচাই করব, মিথ্যা বিষয়টা যখন ভাইরাল হয়ে যায় সেটাকে আমরা কিভাবে ফ্যাক্ট চেকিং করব, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা খুব বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ। যে যেখান থেকে আমাদের এই আয়োজনটি দেখছেন, আমাদের যেই লাইভটি চলছে ফেসবুকে, সেগুলো ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমন্ত্রণ জানাচ্ছি রকিবুল ইসলাম রইসকে আজকের দ্বিতীয় ক্লাসটি নেওয়ার জন্য। রইস ভাই, শোনা যাচ্ছে না আপনাকে? অডিও এবং ভিডিও দুইটাই ওপেন করবেন। রইস ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রকিবুল ইসলাম রইস, অডিওটা আচ্ছা, আমি পারমিশন দিতে হবে আপনাকে। আচ্ছা, আমি পারমিশন দিয়েছি। ভিডিও ওপেন করবেন। রকিবুল ইসলাম রইস হ্যাঁ ভাই, আমাকে। আমি শুনতে পাচ্ছি। ভিডিওর পারমিশনটা লাগবে। আচ্ছা, ভিডিও পারমিশনটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারছেন কিনা একটু জানাবেন। স্ক্রিন শেয়ার করা যাচ্ছে? জি, ঠিক আছে। আচ্ছা, জি রইস ভাই, আপনার ভিডিও ওপেন করতে পারবেন এখন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা কিন্তু আমার যেতে পারি। ক্যামেরা অন হচ্ছে না, আপনার পারমিশন লাগবে বলছে বারবার। আচ্ছা, হ্যাঁ, এটা আমি পারমিশন দিয়ে দিয়েছি।
ওকে, আচ্ছা, আপনি আলোচনা শুরু করেন, আমি বাকিটা দেখতেছি। তো আমার এটা ক্যামেরাটা অন হচ্ছে না। অন হতে থাক, আমি কথা বলা শুরু করি, হ্যাঁ যেহেতু হ্যাঁ, শুরু আমাদের করেন, শুরু করেন। মোটামুটি অনেক ভাই ইতিমধ্যে জয়েন হয়ে গেছেন। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি সময় অতিবাহিত করার দ্বার প্রান্তে রেখেছেন, যে সময়ে আমাদের জন্য নিজেদের ইজ্জত, আব্রু, মান, সম্মান সবকিছু সমাজে বজায় রেখে চলাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমরা নিজেদের জায়গা থেকে নিজেরা অনেকটা অসচেতন হয়ে গেছি। আমাদের বড়রা, আমাদের আকাবিররা, আসলাফরা আমাদেরকে যে সঠিক পথের উপর রেখে গিয়েছিলেন, এই জামানার যে ভয়াবহতা আছে, সেই ভয়াবহতা আমাদেরকে ছুঁয়ে ফেলেছে। আমরা এখন নিজেদের সেই জায়গা থেকে পদস্খলনের একটা পথে হয়তোবা অনেকেই পরিচালিত হয়ে যাচ্ছি, যে কারণে আমাদেরকে এখন যুগ সচেতন হতে হবে। যুগের যে বৈশিষ্ট্য আছে, যুগের যে অগ্রগামিতা আছে, তাদের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আহ আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে একটি প্রথম ক্লাস হয়েছে, আজকে আমাদের সেই দ্বিতীয় ক্লাসটি হচ্ছে ডিজিটাল টুলস ও ছবি ভিডিও সত্যতা যাচাই। গতকালকে প্রথম ক্লাসে আমাদেরকে এই ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এবং খুব নলেজেবল আলোচনা করেছিলেন আমাদের যিনি আলোচক ছিলেন, প্রশিক্ষক। আজকে আমার যে টপিকটা দেওয়া হয়েছে, এই টপিকের যে ডিজিটাল টুলস ও ছবি ভিডিওর সত্যতা যাচাই, এ ব্যাপারে মোটামুটি গতকালকে অনেক কথা হয়েছে, তবুও আমি আজকে বেসিক অল্প কিছু কথা বলবো। আমাদের আজকের আলোচনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো শেয়ার দেওয়ার আগে যা জানা জরুরি। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো এই ব্যাপারটা নিয়ে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তবুও যেহেতু আমাদের আলোচনা টপিক ছিল ডিজিটাল টুলস ও ছবি ভিডিও সত্যতা যাচাই, তবুও আমি এই ব্যাপারে নিয়ে কিছু বেসিক কথা বলবো, যেন সবাই সবার জায়গা থেকে যতটুকু সম্ভব যাচাই করতে পারি। তো আজকের ক্লাসে প্রশিক্ষক হিসেবে আমি আছি রাকিবুল ইসলাম রইস। আমি আহ, কর্মরত আছি ফেস দ্য পিপলের লিড ভিডিও এডিটর এবং স্টাফ রিপোর্টার হিসেবে। এবং আমাদের 3 দিনের যে আয়োজনটা করা হয়েছে, সুশৃঙ্খল এবং সুন্দর গুছালো, এই আয়োজনের যিনি তত্ত্বাবধায়ক আছেন, তিনি মুফতি আব্দুল্লাহ তামিম। আমরা সবাই জানি আমাদের গর্ব, আমাদের অঙ্গনের। তিনি অ্যাসোসিয়েশন জয়েন্ট এডিটর, নিউজ এডিটর হিসেবে আছেন সময় টেলিভিশনে। আল্লাহ তাআলা ভাইয়ের কাজে আরো বারাকাত দান করুন। আমাদের জন্য আরো অনেক অনেক কাজ যেন তিনি আঞ্জাম করতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং সবশেষে যদি পরিচয় করে এই সচেতন আলেম সমাজ, এটা আসলে কোনো ব্যানার না, এটা হলো কাজের জন্য প্রয়োজন ছিল একটা নাম, একটা পরিচয়। কারণ আমাদের এখন সময়, যেই সময় আমরা অতিবাহিত করছি, এটা হলো কাজের সময়। এখন আমরা একটু কাজ যদি করতে পারি, সেটাই হলো উম্মতের জন্য অনেক বড় একটা ফায়দা হবে। আহ মনে হয় আমার ভিডিও এসেছে, আমাকে সম্ভবত দেখা যাচ্ছে। আপনাকে আপনাকে দেখতে পাচ্ছি আমরা। জি, কন্টিনিউ আচ্ছা, করবেন প্লিজ। ওকে। আমি তাহলে আমাদের মূল আলোচনায় যদি যাই, আহ সচেতন আলেম সমাজ নিয়ে আমরা সব শেষে কথা বলবো। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়ে আমরা ঢুকে যাচ্ছি। গতকালকে যেহেতু অনেকেই এই ব্যাপারগুলোতে মোটামুটি বিস্তারিত জানতে পেরেছেন, আমাদের এই ক্লাস আসলে এই দ্বিতীয় ক্লাসে কি কি থাকছে আমরা যদি এক নজরে একটু দেখে নেই। রিভার্স ইমেজ সার্চ। রিভার্স ইমেজ সার্চ এই ব্যাপারটা সর্বপ্রথম কি, সেটা আমাদেরকে জানা প্রয়োজন। আচ্ছা, এটা আমরা পরবর্তী বিস্তারিত জানবো। আমাদের কি কি থাকছে শুধু এই ক্লাসে আমরা সেটা জানি। মূলত ফ্যাক্ট চেকিং যে বিষয়টা, এই ফ্যাক্ট চেকিং এর জন্য আমাদের যে এআই বা ডিপ ফেক এআই গুলো থাকে, এগুলো যাচাই করার জন্য সাবস্ক্রিপশন পূর্ণ যে টুল গুলো থাকে, সাধারণত ওইগুলো দিয়ে ভালোভাবে যাচাই করা যায়। কিন্তু তবুও আমরা আমাদের স্মার্টফোন ইউজ করে, আমরা যে ফোনটা অ্যাজ ইউজুয়াল ইউজ করি,
এটা ইউজ করে কিভাবে আমরা রিভার্স ইমেজ সার্চটা করতে পারবো সহজে, আমরা এই ব্যাপারটা আজকে ক্লাসে জানবো। এরপরে হলো ভিডিও যাচাই কৌশল। ভিডিওটা একটু বেশি টাফ। একটা ছবি যদি আমরা যাচাই করতে চাই, ছবিটা স্থির, এটা চলমান না, এটা একেবারে থেমে আছে, এটাকে যাচাই করলে ছবির বিভিন্ন অ্যাঙ্গেল, কালার কারেকশন, এই কয়েকটা জিনিস দেখলে আমাদের ছবিটা বুঝতে পারি যে এটা মানে এআই নাকি রিয়েল। এটা একটু সহজে বোঝা যায়। কিন্তু একটা ভিডিও, সেটা কিন্তু অনেক লং প্রসেস থাকে। একটা ভিডিওর মধ্যে কাটছাট করা থাকে, তারপরে একটা ভিডিওর মানে রেজুলেশনের মধ্যে হয়তো অনেক ক্লিয়ার থাকে, নয়তো অনেক অস্পষ্ট থাকে, অনেক বিভিন্ন মানে বিষয় থাকে, কারণ ভিডিওটা আরো অনেক বেশি মানে বিস্তারিত, এটার মধ্যে অডিওটা থাকে। এই কারণে ভিডিওটা যাচাই করতে আমাদের একটু বেশি বেগ পোহাতে হয়। তো আমরা এই ভিডিওটা যাচাই সম্পর্কেও আজকে জানবো। আরেকটা বিষয় হলো আমাদের 3 নাম্বার যেটা থাকবে সেটা হলো ডাটা সংরক্ষণ। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটা সংরক্ষণ আছে। তো ডাটা সংরক্ষণের বিষয়টা আসলে কি, এটা আমরা যারা নর্মাল সাধারণ মানুষ, আমাদের জন্য ডাটা সংরক্ষণটা কেমন হতে পারে, আর মূলত ডাটা সংরক্ষণটাই বা কি, সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা জানবো। 4 নম্বরে আছে আমাদের এখানে পেজ ও ডোমেইন যাচাই। গতকালকে ভাই হয়তো আলোচনা করছিলেন আমরা অরিজিনাল প্লেস কিভাবে চিনবো, কোনটা অরিজিনাল নিউজ পোর্টাল সেটা কিভাবে চিনবো। তো এই ব্যাপারেও আজকে সংক্ষিপ্ত থাকবে, গতকাল ভাই বিস্তারিত আলোচনা করেছেন। এবং স্থান ও সময় নির্ণয় এবং বিশেষ দায়িত্ব। তো এখানে মোট 6টা টপিক আছে, যে 6টা টপিকে আমরা আজকে ক্লাসে কথা বলবো। 6টা টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবার শেষে যে টপিকটা আছে, বিশেষ দায়িত্ব। ইসলামী দৃষ্টিকোণ থেকে তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে আমাদের আলেম সমাজের বিশেষ যে দায়িত্ব থাকবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে বিস্তারিত বেশি করে কথা বলবো। তো আমরা যদি আমাদের মূল আলোচনায় চলে যাই, মূল আলোচনায় চলে যাওয়ার শুরুতে আমি বলতে চাই, আমরা যে রিউমার স্ক্যানার যেগুলো করি, বা আমরা যে কোনো ফ্যাক্ট চেকিং করি, এখন ফ্যাক্ট চেকিং আধুনিক সময় আসার কারণে ডিপ ফেক এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন নানা গুজব বা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়। এটার জন্য সবচেয়ে কার্যকরী, সবচেয়ে মানে দ্রুততর কাজ করে এবং সবচেয়ে উপযোগী এবং উপকারী জিনিস হলো সেন্স, অর্থাৎ মস্তিষ্ক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, আমরা যেটাকে কমন সেন্স বলতে পারি। আমাদের প্রত্যেকটা ব্যক্তির, আমরা মানুষ হওয়ার পেছনে সবচেয়ে যেটা কাজ করে আমাদের ব্রেন, আমাদের আল্লাহ তাআলা যে মস্তিষ্ক দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, এটাই হলো পৃথিবীর সকল প্রযুক্তি থেকে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে শক্তিশালী। আমরা যদি ব্রেনটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সবকিছুর মধ্যেই কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা স্পষ্ট, কোনটা অস্পষ্ট, এটা ধরতে পারবো। যেমন আমি চোখ দিয়ে যখন একটা জিনিস দেখি যে এটা আগুন, এখানে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, তো আমরা সেটাতে হাত দেই না। অথবা আমরা যদি দেখি যে ওইখানে গাছের পাতা নড়ছে, সেখানে গিয়ে আমি দাঁড়ালে আমার গায়ে হয়তো বা একটু ঠান্ডা বাতাস লাগবে, আমি সেখানে গিয়ে দাঁড়াই। এই যে আমার চোখ দিয়ে দেখার দ্বারা, হাত দিয়ে অনুভব অনুভব করার দ্বারা, আমার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আমি যদি কোনো কিছু অনুভব করতে পারি, এটার দ্বারা আমি আমার মস্তিষ্ক যে সিদ্ধান্তে পৌঁছায়, এটাই হলো সবচেয়ে বেশি কার্যকরী ফ্যাক্ট চেক। এর থেকে বেশি কার্যকরী এবং শক্তিশালী আর কোনো কিছুই হতে পারে না পৃথিবীতে। হয়তোবা আর কখনো কোনো কিছু হবেও না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হয়তোবা না, আর পৃথিবীতে কোনো কিছু হবেও না এরকম শক্তিশালী। কারণ আমাদের ব্রেনটাই হলো পৃথিবীতে এখন যত অ্যাপ, যত অ্যাপ্লিকেশন, যত কিছু তৈরি হয়েছে, সবকিছু এই ব্রেনটা ব্যবহার করে হয়েছে। তো মানুষের যে ব্রেন, এটাই হলো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কার্যকরী ফ্যাক্ট চেকিং টুল। তো আমরা এই ব্যাপারটা নিয়ে সর্বপ্রথম কথা বলি। তো আমাদের চারপাশে এখানে যে প্রথম আছে, লাখো তথ্য ছড়ায় প্রতিদিন। আমাদের পৃথিবীতে যেই পরিমাণ মানুষ এবং যে যত দেশ আছে, আমরা যদি সব কিছুর গণনা করি, এর মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ যেই মানুষগুলো থাকে, সেই দেশের একটা অন্যতম দেশের নাগরিক হলাম আমরা। অর্থাৎ আমাদের দেশে, এমন একটা দেশে আমরা বসবাস করি, যে দেশে অন্যান্য কান্ট্রির কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো নিউজ চ্যানেল যদি এখানে এসে কোনো নিউজ করে, আপনি গিয়ে দেখবেন সেই কন্টেন্ট ক্রিয়েটর অথবা সেই চ্যানেলের অন্য সকল নিউজ থেকে, অন্য সকল কন্টেন্ট থেকে এই কন্টেন্টটাই সবচেয়ে বেশি ভিউ। এটা একদম পরীক্ষিত। আপনি যত জায়গায় যত ইন্টারন্যাশনাল যত নিউজ পোর্টাল আছে, আল জাজিরা, সিএনএন, বিবিসি, ওদেরও, ওদের অ্যাজ ইউজুয়াল অন্যান্য নিউজগুলোতে দেখবেন
লাইক কমেন্ট শেয়ার তেমন নাই, ভিউ নাই। কিন্তু বাংলাদেশ নিয়ে যদি কোনো নিউজ হয়, বাংলাদেশের চলমান কোনো রাজনৈতিক বিষয়, কোনো ধর্মীয় সংকট, যে কোনো বিষয় নিয়ে যখনই নিউজ হবে, দেখবেন সবচেয়ে বেশি ভিউ হবে এবং সবচেয়ে বেশি কি হবে, শেয়ার হবে, ওইটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে। তো এই জন্য ভিউর দিক থেকে, জনবলের দিক থেকে, লোকবলের দিক থেকে বাংলাদেশের মাটি, বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম গুলো সবচেয়ে উর্বর। এই জন্য এখানে সবচেয়ে বেশি তথ্যর আদান প্রদান হয়। আর এই যেখানে সবচেয়ে বেশি তথ্য আদান প্রদান হয়, সেখানে সহজেই সবচেয়ে বেশি ফেক, গুজব এগুলোর জায়গা হবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমাদের দেশের মানুষের যে শিক্ষাগত যে যোগ্যতা বা আমাদের দেশের শিক্ষার যে হার, বেকারত্বের যে হার, সেই দিক থেকেও আমরা আহ, অন্যদের থেকে অনেক পিছিয়ে আছি। এজন্য যে কোনো গুজব, যে কোনো প্রোপাগান্ডা খুব সহজে আমাদেরকে কি করতে পারে, গ্রাস করতে পারে। এজন্য আমাদের প্রতিদিন লাখো লাখো তথ্য আমাদের মধ্যে ছড়ায়, যেগুলো কোনো একটা গোষ্ঠী তাদের নিজেদের ফায়দার জন্য অথবা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেগুলো আমাদের কাছে চলে আসে। তো এখন প্রতিদিন যে পরিমাণ তথ্য আমাদের কাছে আসে এবং আমরা সেই তথ্যের মধ্যে গা ভাসিয়ে দেই, বিশেষ করে আমার বিশ্বাস যে এখানে আমরা যারা যুক্ত আছি, আমাদের যে ভাইরা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন, অধিকাংশ আমরা বলতে পারিনি তাই যে এটা একটা দিনই পরিবেশ বা দিনই একটা কমিউনিটি, আমরা একটা পরিচয় নিয়ে সমাজে চলাফেরা করি। তো আমাদেরকে নিয়ে আমাদের সমাজে প্রচুর পরিমাণ অপতথ্য এবং ষড়যন্ত্র হয়, প্রোপাগান্ডা হয়, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করা হয়, যেটা আমরা দেখছি। এখন এই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যে তথ্য, এই তথ্যের একটা বড় অংশই ভুয়া থাকে, উদ্দেশ্য প্রণোদিত থাকে, বিভ্রান্তিকর থাকে, কিংবা পুরনো ঘটনার সাথে জুড়ে দেওয়া হয়। আমরা সাম্প্রতিক সময়ে যে সংকটটা পার করছি, আমরা জানি যে এই সময়েও এমন অনেকগুলো ঘটনা প্রমাণিত, যেগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখন শেয়ার করা হয়েছে। এটা আমরা অনেকেই নিজেরা না বুঝে নগদ প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আমরা নিজেরা বিশ্বাস করিনি, এবং সেই বিশ্বাসটাকে নিজের সোশ্যাল মিডিয়া যেটা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে আমরাও শেয়ার করেছি এবং আমরা নিজেরা কমেন্ট করেছি, আমরা নিজেদের বন্ধু বান্ধবের জায়গায় আলাপ আলোচনা করেছি, গল্প গুজব করেছি। এটা আমরা করে থাকি এবং আমরা হয়তোবা যদি এখন সচেতন না হয়, সামনেও করে থাকবো। তো এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম করণীয়টা কি হবে? আমরা যে কোনো একটা তথ্য আমাদের বিরুদ্ধে যখন আসবে, বা আমাদের বিরুদ্ধে না, এজ ইউজুয়াল যে কোনো তথ্য, সেটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক, অথবা আন্তর্জাতিক প্রেক্ষাপটে হোক, অথবা আমাদের অভ্যন্তরীণ কোন সমস্যা নিয়ে হোক, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম করণীয়টা কি? যে এই যে এত রইস এত ভাই তথ্য একটু আসছে। ইন্টারাপ্ট করছি, রইস ভাই একটু ইন্টারাপ্ট জি, করছি, আপনার শেয়ারটা চলে গেছে, একটু আবার যদি শেয়ার করে নিতেন ভালো হতো। জি, আমার স্ক্রিন শেয়ারটা না? জি, স্ক্রিন আচ্ছা, শেয়ারটা চলে গেছে। ওকে, আমি আবার করে নিচ্ছি। হুম, দেখা যাচ্ছে, আর একটু ঠিক করে নিলে হবে। হুম, থ্যাংক ইউ। একটু আনমিউট করে নিবেন, একটু আনমিউট করে নিবেন। আচ্ছা। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি যাই, হ্যাঁ। জি। আচ্ছা, যে কোনো একটা তথ্য আসার আগে আমরা যেটা বললাম, যে ফ্যাক্ট চেকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী টুল হলো আমাদের ব্রেন। আমরা ব্রেনটাকে কাজে লাগাবো, যে এই নিউজটা বা এই তথ্যটা কিসের কিসের পারপাসে আমার কাছে এসেছে। এটা যদি কোনো রাজনৈতিক হয়, আমি চিন্তা করব যে এটা রাজনৈতিক ভাবে কি পসিবল কিনা, এটা কি সম্ভব কিনা। আমি আপনাদেরকে দেখানোর জন্য ইয়াতে হোয়াটসঅ্যাপে আমি এখানে কিছু জিনিস রেখে দিয়েছি সকাল থেকে, যে আপনাদেরকে বুঝাতে হবে। এই জন্য এই যে আমরা এই ব্যাপারটা বোঝানোর জন্য এই পিকচারটা দেখতে পাই। এই যে দেখেন একটা জিনিস, এখানে দেখা যাচ্ছে একটা টক শো হচ্ছে। টক শোর মধ্যে হোস্ট হিসেবে আছেন খালেদ মহিউদ্দিন, গেস্ট হিসেবে আছেন বাংলাদেশের একদম মোস্ট পপুলার আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তো এই যে একটা টক শো হচ্ছে, টক শোর মধ্যে এখানে একটা টাইটেল আছে,
এবং এখানে as usual সবকিছু এখানে দেখা যাচ্ছে। এখন এই টপিকের মধ্যে যদি শফিকুর রহমান তারেক রহমানকে মিন করে একটা কথা বলে এবং এটাকে যদি সিরিয়াস হিসেবে নিয়ে আপনি প্রচার করে শুরু করে দেন, তাহলে বুঝতে হবে আপনার কমন সেন্স দুর্বল। আপনার মানুষ 10টা মানুষের যে সেন্স আছে সেই কমন সেন্সটা আপনার মধ্যে নাই। ঠিক আছে, এটা এভাবে বুঝতে হবে। কারণ আপনি এই দৃশ্যটা আপনার সামনে আসলে আপনি প্রথমে কি চিন্তা করবেন যে খালেদ মহিউদ্দিনের মতন একজন ব্যক্তি, আচ্ছা আমি 1 মিনিটের একটা ছোট্ট বিরতি নেব। আহ, আমার আম্মা ফোন দিচ্ছেন, তো 1 মিনিট, জাস্ট 1 মিনিট। জি, আমরা আবার যেখানে আছিলাম ওইখানে চলে যাচ্ছি। এই যে একটা টক শো, এই টক শোটা দেখার পর আমরা সর্বপ্রথম আমাদের কমন সেন্সকে কিভাবে কাজে লাগাবো, যে আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা তারা দুইজন একটা টক শোতে যদি আলোচনা করে নর্মালি, তাহলে দেশের সকল গণমাধ্যম এটা নিয়ে ফলাও করে নিউজ করতে থাকবে, একের পর এক নিউজ হতে থাকবে। এবং ওনার একটা কথা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, তারেক রহমান একটা কথা শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন। এই কথা নিয়ে লাগামহীন নিউজ হবে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই লেখালেখি করবে। অথচ সোশ্যাল মিডিয়াতে নাই, নিউজে নাই, কোথাও নাই। আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছি, আর সেটা নিয়ে আমি এখন নিজে চিন্তা করে নিয়েছি যে এটা সত্য হতে পারে। তাহলে আমাদের কমন সেন্সটা যদি সর্বপ্রথম এখানে লাগিয়ে ফেলি, তাহলে বুঝতে পারবো যে এইটা ফেক, এই ভিডিওটা এডিট করা। আর দ্বিতীয় আমরা কোনটা কাজে লাগাবো, যে খালেদ মহিউদ্দিন উনি একজন ব্যক্তি প্রতিষ্ঠিত, উনি কোন কোন টপিক নিয়ে কোথায় কাজ করেন, আমরা সর্বপ্রথম তার সেই চ্যানেলে যাব, যে সাম্প্রতিক সময়ে কি আসলে বাংলাদেশে এমন কোন আলোচনা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তার সেই নির্দিষ্ট চ্যানেলে আমরা পাবো। আর যদি না হয়ে থাকে তাহলে আমরা তার প্রোফাইলে যাব, তার প্রোফাইলে কি এমন কোনো কিছু সে শেয়ার করেছে কিনা। যদি কোথাও না পাই তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা হলো একটা ফেক। ঠিক আছে, এটা আমি মানে নর্মাল একটা বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছিলাম, যে আমাদের সামনে যদি যে কোনো একটা হুটহাট একটা বিষয় এসেছে, আমরা সেটাকে কোনো কিছু যাচাই না করে যদি শেয়ার করে দিই, যাচাইটা কিভাবে করব। যদি কোনো নিউজ হয়, নিউজটা কোথা থেকে এসেছে, সেই চ্যানেলটা কি, আমরা সেই চ্যানেলে ঢুকলাম। যদি সেটা সময় টেলিভিশন হয় অথবা যমুনা হয়, আমরা সেই অরিজিনাল পেজটা থেকে পাবো। আর যদি সেটা অরিজিনাল পেজের মধ্যে না থাকে, তাহলে আমরা গুগলে সার্চ করব এই টাইটেলটা দিয়ে বা এই তথ্যটা দিয়ে। যদি গুগলে সার্চ করার পরও না আসে, তাহলে এটা ফেক। আমাদের এখানে কমন সেন্সের যে ব্যবহারটা আমরা সেটা করে ফেলবো। কমন সেন্সের ব্যবহার যদি শেষ হয়ে যায়, এরপর লাগবে হলো আমাদের যে প্রযুক্তিগত যে টুলগুলো আছে সেগুলোর ব্যবহার। তো আমি মনে হয় আমাদের লাখো লাখ তথ্য যেগুলো আসে প্রতিদিন, এবং এই তথ্যগুলোর ব্যাপারে আমাদেরকে কতটা সচেতন হতে হবে, এবং সচেতনের প্রথম ধাপ যেটা আমাদের কমন সেন্স এবং আমাদের সেন্সটা ব্যবহার করব, সেটাও সম্পর্কে ন্যূনতম আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। তা আমরা এখন দ্বিতীয় এখানে যে ব্যাপারটা আছে, যে আলেমদের দায়িত্ব বেশি। যাচাই ছাড়া তথ্য শেয়ার করলে সমাজে ফিতনা ও বিভ্রান্তি ছড়ানোর মারাত্মক ঝুঁকি থাকে, যা একজন আলেমের জন্য অনুচিত। কত গভীর একটা কথা। দেখেন, আমি এর আগেও এক দুইটা জায়গায় এটা বলেছি, যে আমরা কারা, আমরা উলামায়ে কেরাম আমরা কারা। আমরা হলাম ওই আকাবিরদের উত্তরসূরি, যাদের কুরবানি এবং ত্যাগের বিনিময়ে আমাদের কাছে ইসলামটা আমানত হিসেবে একদম সংরক্ষিত ভাবে এসেছে, যার গায়ে কোনো দাগ নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা সেই আকাবির সালফে সালেহিনদের উত্তরসূরি। আমাদের আকাবিররা এই একটা হাদিস সংগ্রহ করার জন্য, তারা একটা কথা সংগ্রহ করার জন্য, অন্যজনের একটা কথা নিজে গ্রহণ করার জন্য কোন কোন পদ্ধতি গ্রহণ করেছেন। এটা মনে হয় পৃথিবীতে যত শক্তিশালী, যত সাবজেক্ট, যত শক্তিশালী পাঠ্যসূচি যা আছে, যত বড় বড় অর্গানাইজেশন আছে, সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে, যত বড় বড় পাঠ্যসূচি আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাঠ্যসূচি আমি মনে করি না, বাস্তবেই এটা। আমাদের যে হাদিস এবং কোরআনের যে সিলসিলা, এই সিলসিলা হলো পৃথিবীর সবচেয়ে অকাট্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর সন্দেহ করার এখানে কোনো ওয়ে নাই। একটা হাদিস গ্রহণ করার সময় আমরা যে হাদিস, যারা হাদিস নিয়ে পড়াশোনা করেছেন,
উলুমুল হাদিস নিয়ে, তারা জানেন এটা সবচেয়ে, এবং বেসিক নলেজ হিসেবে যারা দাওরাই হাদিস পর্যন্ত পড়েছেন সবাই জানেন যে হাদিস সংগ্রহ করার জন্য যখন আমাদের আকাবিররা বা আমাদের আসলাফরা আহ, সেই দূরবর্তী একটা জায়গায় গিয়েছেন, সেখানে একজনের কাছে একটা হাদিস আছে, তিনি জানেন তার কাছে সেই হাদিসটা আছে, আমি সেটা আমার পরবর্তী আমি যে গ্রন্থ রচনা করছি সেখানে সংগ্রহ করব সেটার জন্য। তো তিনি গিয়ে দেখলেন সেই ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরছেন। তো তিনি চিন্তা করছেন যে যে ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরতে পারেন তার কাছ থেকে কি হাদিস সংগ্রহ করা ঠিক হবে? সে তো মাছকে ধোঁকা দিচ্ছে, তাহলে সে কি আমাকে ধোঁকা দিতে পারে না, পরবর্তী উম্মতকে ধোঁকা দিতে পারে না? এই ব্যক্তি নির্ভরযোগ্য, সবকিছুই তার ঠিক, তার আগের যত সনদ ছিল সব শক্তিশালী, কিন্তু শুধুমাত্র সে বড়শি দিয়ে মাছ ধরেছে এই একটা আচরণ ওনার কাছে ভালো লাগেনি, এই জন্য তিনি চলে এসেছেন। তিনি হাদিসটা সংগ্রহ করেন নাই। হাদিসটা জাল, জয়ীফ, মৌজু এমন কিছুই না, শুধুমাত্র এরকম একটা সামান্য ত্রুটি যেটা হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে একটা আইব হিসেবে তিনি ধরেছেন। এখন তিনি তার কাছ থেকে হাদিসটা সংগ্রহ করেননি, তিনি চলে এসেছেন। এরকম অহরহ অহরহ ঘটনা আমরা মাদ্রাসায় আমাদের ক্লাসগুলোতে আমাদের উস্তাদদের কাছ থেকে শুনেছি। তো আমরা সারাদিন যে হাদিস কোরআন নিয়ে থাকি এবং আমাদের পাঠ্যক্রম, আমরা আমাদের তলবে আলেমদেরকে যেগুলো পড়াচ্ছি, যেগুলো নিজেরা পড়ছি, নিজেদের জীবনে আমল করছি, সেই হাদিসের ধারাবাহিকতা, সেই কোরআনের ধারাবাহিকতা এত শক্তিশালী হলে আমরা নর্মাল একটা নিউজ আমাদের কাছে আসলে কেন আমরা সেটা শেয়ার করে ফেলবো নগদ? কেন আমরা সেটা বিশ্বাস করে ফেলবো? কেন আমরা সেটার ভেতরের কি ঘটনা সেটা যাচাই করব না? কেন আমরা সেটার আসল প্রেক্ষাপটটা কি ছিল এই ঘটনার, কেন সেটা যাচাই করব না? যে কোনো ঘটনা আমাদের কাছে এখন আসলে আমরা সেটা শেয়ার করে ফেলি। এই জায়গায় যদি আমি একটা নতুন কথা বলি, সেটা হলো বাহিরের সমাজ যারা এখন প্রগতিশীল অথবা সুশীল যাদেরকে আমরা বলি, তারা আমাদেরকে একটা শব্দ বলে কটাক্ষ করে বা করার চেষ্টা করে। সেটা হলো আমরা হলাম প্রতিক্রিয়াশীল। আমরা দাড়ি টুপিওয়ালা যারা আছি, আলেম ওলামায়ে কেরাম, আমরা প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী। কেন প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী? কারণ যে কোনো বিষয়ে সবার আগে সর্বপ্রথম আমরা প্রতিক্রিয়া জানাই। যে কোনো কিছু ঘটলেই আমরা প্রতিক্রিয়া, আমাদের প্রতিক্রিয়া সবার আগে। আমাদের সংগঠনগুলো, আমাদের নিজেদের পার্সোনাল জায়গা থেকে, নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, সব জায়গায় আমরা সবার আগে প্রতিক্রিয়া জানাই। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে, কেউ কোনো অঘটন ঘটালে, কারো দ্বারা কোনো পদস্খলন হলে, যে কোনো কিছুতে আমরা প্রতিক্রিয়া সরব। এখন প্রতিক্রিয়া মানে কি? প্রতিক্রিয়া মানে কি যে আমাদের কোনো একটা সংগঠন থেকে বিবৃতি দিয়েছে, এটাই কি প্রতিক্রিয়া? না। প্রতিক্রিয়া মানে হলো ইতিপূর্বে আমরা দেখেছি, নর্মাল একটা বিষয় দিয়ে যদি বুঝাই, যে হানিফ সংকেত মারা গেছে, একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, হয়তোবা কয়েকটা নিউজ পোর্টাল নিউজও করেছে, হানিফ সংকেত মারা গেছে। নিউজটা আসার পর আমরা নিজেরা অনেক ইন্নালিল্লাহ পড়ছি, অন্যদের পোস্ট গুলোতে লাইক কমেন্ট করছি, কান্না করছি। এই যে একটা আমাদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিক্রিয়া, এটাকে একটা প্রতিক্রিয়া আমরা বলতে পারি। এটাই একটা প্রতিক্রিয়া। যে কোথাও একটা আগুন লেগেছে, আগুন লাগার একটা ভিডিও আমাদের সামনে এসেছে, আমরা সেই আগুনটা লেগেছে কিনা, যার কাছ থেকে ভিডিওটা পেয়েছি সেটা নির্ভরযোগ্য কিনা, সে ইতিপূর্বে কি কোনো গুজব তার দ্বারা ছড়ানো হয়েছে কিনা, সে বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি কিনা, আমরা এগুলো কোনো কিছু যাচাই বাছাইয়ের বালাই নেই। আমরা জাস্ট দেখেছি যে আগুন লেগেছে, আমরা সেটা নিজেরা শেয়ার করা শুরু করেছি, নিজেদের পোস্ট করা শুরু করেছি। এর দ্বারা কি হলো, আমরা নিজেদের প্রতিক্রিয়া মুহূর্তে প্রতিক্রিয়া জানিয়ে ফেললাম। একটু পরে দেখা গেল সেটা গুজব, তখন আমরা আবার পোস্টগুলো ডিলিট করি, অথবা যেখানে কমেন্ট করেছি সেই কমেন্টটা ডিলিট করি, অথবা যেই যেই মানুষের সাথে তর্কে লেগেছি, একটু পরে তাদের সাথে সাক্ষাৎ হলে তাদের মাথাটা নিচু করে রাখি, আমাদের আর বলার কিছু থাকে না, কারণ আমরা মুহূর্তে প্রতিক্রিয়া জানিয়ে ফেলে। এটা এই জন্য আমাদেরকে প্রতিক্রিয়াশীল বলে মানুষ। আর এটা যে বলে, এটার বাস্তবতাও অনেকটাই আছে। আমরা আসলে অনেকটা প্রতিক্রিয়াশীল, আমরা মুহূর্তে প্রতিক্রিয়া দিতে পছন্দ করি। সবার আগে দিতে হবে আমাদেরকে নিউজটা, সবার আগে দিলে আমার এখানে লাইক কমেন্ট বেশি আসবে, সবার আগে দিতে পারাটা একটা ক্রেডিট। ভিতরে আমাদের কোন একটা মিটিং হচ্ছে, আমাদের বড় বড় আলেমরা সেখানে উপস্থিত আছেন, তারা মিটিং এর প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক 10 মিনিট, আধা ঘন্টায় কি কি আলোচনা করছেন, আমার আইডিতে আমি সবার আগে সেগুলো শেয়ার করছি। এর দ্বারা বুঝাচ্ছি যে আমি অনেক বড় কিছু এবং আমি অনেক ভালো কিছু হয়ে গেছি, আমি অমুক মুরব্বীর অনেক কাছের মানুষ হয়ে গেছি, এটা বুঝায় বা আমরা নিজেরা বুঝি। কিন্তু আসলে তো এটা না। একটা মিটিং এর নর্মাল নিয়ম কি হবে?
মিটিং এর নর্মাল নিয়ম হবে, সেই মিটিং এ যা যা হচ্ছে সেটার প্রেস রিলিজের মাধ্যমে সেটার প্রচার বিভাগে, মিডিয়া বা প্রেস বিভাগে যিনি দায়িত্বশীল আছেন, তিনি যখন সেটা প্রচার করবেন আনুষ্ঠানিকভাবে, আমরা তখন সেটা নিয়ে কথা বলবো, তখন সেটা নিয়ে প্রতিক্রিয়া জানাবো। এটা হলো নর্মাল নিয়ম। কিন্তু আমরা সেই নিয়মের আগেই ওলামায়ে কেরাম একত্রিত হচ্ছেন, সবার একটা ছবি দিয়ে আমরা ক্যাপশনে একটা তথ্য জুড়ে দিচ্ছি, এরপরে পাল্টা আরেকটা তথ্য আরেকজনে দিয়ে শেয়ার করছে, আলোচনা সমালোচনা এভাবে তৈরি হয়ে যায়। এর দ্বারা আমাদের কাজের কাজ কিছুই হয় না, আমরা সমালোচনায় শুধু করে যাই। তো এই জায়গায় আমাদের আলেমদের ভূমিকাটা কি যদি আসি, আলেম এমন ব্যক্তি যার কাছ থেকে কখনোই একটা অনির্ভরযোগ্য তথ্য, অনির্ভরযোগ্য কথা সমাজে প্রকাশ পাবে না। কারণ আলেম হলো আমানতদার। সে কিসের আমানতদার? সে হলো দ্বীনের আমানতদার, শুধু একটা তথ্যের আমানতদার না। তার কাছ থেকে একটা তথ্য শুধু ফেক ছড়িয়ে যাবে, এটার আশঙ্কা তো ভুলেও করা যাবে না। তার কাছে প্রথমত মানুষ এমন বিশ্বাস এবং আস্থা রাখে যে তার কাছে আমার দিনটা আমানত হিসেবে আছে, আমার এই দিনটা তার কাছে হেফাজতে আছে, তো সে নর্মাল একটা বিষয় নিয়ে কখনোই অপতথ্য ছড়াতে পারবে না। তো এই হিসাবে তো আলেমের কাছ থেকে কখনোই ভুয়া কোনো সংবাদ মানুষ আশাই করতে পারে না। আমরা দেখছি অহরহ আমাদের বড়রাও অনেক সময় ভুলগুলো করেন। তো এই অসচেতনতার কারণে আমাদেরকে একটু সময় নিতে হবে জিনিসটা বাছাই যাচাই করার জন্য, একটু সময় নিতে হবে। আমাদের অনেক সময় চলে যাচ্ছে, আমরা পরবর্তী টপিকে যদি যাই, যে তথ্য প্রচার একটি আমানত, আমরা এটা বলে ফেলেছি অলরেডি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে একটি বাণী হলেও অপর মুসলমানের কাছে পৌঁছে দাও, আমার একটি বাণী হলেও। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা। এই যে এই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কথা শোনা মাত্রই যদি কেউ বলে দেয়, মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট। এই কথাটা কোথা থেকে এসেছে, এই কথাটা কে বলেছে, প্রেক্ষাপট কি ছিল, কোনো কিছু যদি যাচাই না করে, এটা তো আমরা তো দিনের দায়ী। আমাদের তো সর্বপ্রথম এটাই আমাদের পরিচয়। তো আমাদের কাছ থেকে যেখানে দিন আমাদের কাছে হেফাজত, সেখানে নর্মাল একটা বিষয় আমাদের কাছে হেফাজত থাকবে না, এটা আমাদের কাছে মানুষ কখনো আশা করে না। হ্যাঁ, আমরা পরবর্তী ইয়াতে যদি চলে যাই, সেখানে আছে মূলনীতি, শেয়ার দেওয়ার আগে থামুন, দেখুন, ভাবুন। দেখুন, আমি যদি আপনাদেরকে মানে একটা উদাহরণ দেই, উদাহরণ দেওয়ার জন্য আমরা একটু আমাদের ইয়াতে চলে যাব, হোয়াটসঅ্যাপে যদি চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো নিউজ আছে। আমরা যে কোনো কিছু ইতিপূর্বে কয়েকটা বড় বড় দুর্ঘটনা ঘটেছে, আমরা এমন এক দুইটা ঘটনা দেখব। এই যে দেখেন, এই ঘটনা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত আছেন, যে এই ছেলেটা তার মাকে খুন করেছে, খুন করার পর তার মাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। নিউজটা যখন হয় সর্বপ্রথম, নিউজটা হওয়ার পর সবাই ছেলেকে গালিগালাজ করে, বকাবাদ্য করে, একদম আবেগ ইমোশন যত আছে সবকিছু মিশিয়ে কয়েক ঘন্টা অ্যাক্টিভিজম করে ফেলে এই ছেলের এই ছবিটা দিয়ে, এবং এই ছেলেকে গ্রেফতারও করে তাৎক্ষণিক। তারপরেই বিকেলের দিকে সম্ভবত আবার আরেকটা নিউজ আসে যে এই ছেলে আসলে খুন করে নাই, খুন করেছে উপরের ভাড়াটিয়া, এবং এটা খুন ছিল না, এটা ছিল ডাকাতি। ডাকাতি করতে এসে ভাড়াটিয়া তার মাকে হত্যা করে, হত্যা করে ডিপ ফ্রিজে রাখে, কিন্তু র্যাব সন্দেহ করে তাকে গ্রেফতার করে। এটা মনে হয় ওই দিন বা এর পরের দিন এই সংবাদ আসে। তো আগের দিন যারা অ্যাক্টিভিজম করেছিল যে একটা ছেলে কেমন হয়, এমন হয় কিভাবে, কেয়ামতের শেষ সময় এসে পড়েছে আমরা, কেয়ামতের আলামত, এভাবে যারা পুশ করেছিল, যখন আরেকটা তথ্য আসে যে না এই ছেলে না, পাশের ভাড়াটিয়া হত্যা করেছে, তখন আবার তারা কি করেন, তারা মানে লজ্জিত হন। কিন্তু পরবর্তীতে এক সপ্তাহ পর আবার আরেকটা নিউজ আসে, মানে এটা পুরোপুরি তদন্ত শেষ হওয়ার পর, যে মাকে হত্যার পর ডাকাতি বলে প্রচার, লাশ রাখেন ডিপ ফ্রিজে, যে সত্যি সত্যি সে তার মাকে হত্যা করেছিল। মায়ের সাথে বনিবনা হচ্ছিল না, টাকা পয়সা নিয়ে মায়ের সাথে গ্যাঞ্জাম হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, এরই পরিপ্রেক্ষিতে সে সত্যি সত্যি তার মাকে হত্যা করে এবং পরবর্তীতে ডিপ ফ্রিজে রেখে যায়। এই যে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি এখানে, এটা এক সপ্তাহ পর এটা তদন্ত যখন শেষ হয়, তখন এই সত্যটা সামনে আসে। তো যেই দিন সর্বপ্রথম এমন একটা স্পর্শকাতর বিষয় আমাদের সামনে আসে, যখনই আসে আমরা সবাই ইমোশনাল হয়ে যায়, আমরা ভাবি না, আবেগ আমাদেরকে একদম পুরো গ্রাস করে ফেলে। বাস্তবে তো আবেগ গ্রাস করার মতো বিষয় থাকে। তো
আমরা তখন আবেগটা সংবরণ এতটুকু করতে হবে যে বাস্তবে কি এটা ঘটা সম্ভব কিনা, যদি ঘটে থাকে কেন ঘটেছে, একটা ছেলে তার মাকে কেন হত্যা করবে, একজন মসজিদের ইমাম কেন একটা অনৈতিক ঘটনার সাথে জড়িত হবেন, একজন মাদ্রাসার শিক্ষক কেন একটা অনৈতিক ঘটনার সাথে যুক্ত হবে। এখন আমাদের সামনে এজ ইউজুয়াল যে ঘটনাগুলো আসে, আমরা কেনটা আগে একটু থামবো, একটু থেমে কেনটা একটু চিন্তা করব, ঘটনাটা কি হতে পারে একটু জানার চেষ্টা করব, একটু অপেক্ষা করব। একজনে শেয়ার করেছে সেটা দেখেই নিজে শেয়ার করে ফেলবো না, সেটার উৎসটা দেখব, সেটা কোথা থেকে সর্বপ্রথম কে শেয়ার করেছে, এই ছবিটা যেটা যেটা ছবিটা শেয়ার করেছে সেই ছবিটা কি সত্য কিনা, যদি ছবির সাথে শেয়ার করে থাকে, যদি কোনো ভিডিওর সাথে শেয়ার করে থাকে, তাহলে আমরা দেখবো সেই ভিডিওটা কি সত্যি কিনা, এটা মানে সত্য হওয়ার সম্ভাবনা আছে কিনা। যেমন এখন আমাদের সামনে দেখছি যে আমাদের বিরোধী দলীয় একজন সংসদ সদস্য, তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো ভাইরাল হওয়ার পর প্রথমেই অনেকে এটাকে এআই বলছিল, যে এটা সত্য না, এটা এআই, অনেকেই দাবি করছিল। আগের দিন সারাদিন পরের মানে রাত্রেবেলা সবাই বলছিল এটা এআই, কিন্তু পরের দিন যখন সামাজিক যোগাযোগ মাধ্যম একজন একটা মিডিয়া সেটাকে ডিপফেক কিনা এটা যাচাই করে একটা প্রতিবেদন প্রকাশ করে যে এটা অরিজিনাল ভিডিও, তখন আবার সবার মুখ কালো হয়ে যায়। এবং সেটা অরিজিনালি না, পরের দিন থেকে লাগাতার আরো অনেকগুলো ভিডিও আসে, আমরা সেই বিষয়ে না যাই। আমাদের বিষয়টা কি ছিল, যে এটার উৎসটা কি, এটা কে ছেড়েছে, ওই ব্যক্তি কি বিশ্বাসযোগ্য কিনা, ওই প্ল্যাটফর্ম কি বিশ্বাসযোগ্য কিনা। অনেক প্ল্যাটফর্ম আছে বট, যাদের এজেন্ডা থাকে যে একটা গোষ্ঠী কেন্দ্রিক তারা শুধু ফেক নিউজ করে যায়, অথবা তারা বেশি ইমোশন দিয়ে নিউজ গুলো করে যায়, বা নিউজ না শুধু পোস্ট করতে থাকে। সেটা কি বিএনপি দ্বারা পরিচালিত, নাকি সেটা জামাত ইসলাম দ্বারা পরিচালিত, নাকি সেটা হিজবুত তাওহীদ দ্বারা পরিচালিত, নাকি সেটা আমাদের অঙ্গনের কোনো একটা গোষ্ঠী দ্বারা পরিচালিত। আমাদের এই জিনিসটা সর্বপ্রথম মাথায় নিতে হবে, যে এটা আসলে উৎপত্তিটা কোথায়। এই জিনিসগুলো আমাদের একটু যদি আমরা সময় সর্বপ্রথম নিজেকে স্থির থাকতে হবে, যে কোনো ঘটনা ঘটলে সামনে আসলে স্থির থেকে এতটুকু সময় নিব যে একটু চিন্তা করব ঘটনাটা নিয়ে নিজের জায়গা থেকে, আমরা মিলিয়ে দেখব এই ঘটনার সাথে পূর্বের বিষয়গুলো যদি সামনে থাকে, এরপর আমরা একটা সিদ্ধান্ত নিব। আর সিদ্ধান্ত নেওয়ার আগে যত প্রক্রিয়া ব্যবহার করা যায়, সবচেয়ে বড় টুল হলো ব্রেন, এরপরে হলো নিউজ পোর্টাল, আমরা গুগলে সার্চ করব, সার্চের ব্যাপারগুলো একটু পরে আসবে। গতকালকে ভাই হয়তো বলেছিল স্বাভাবিক সার্চের বিষয়গুলো, যে আমরা গুগলে সার্চ করব, ক্রোমে সার্চ করব, সার্চ করে দেখব যে আমাদের দেশের 2, 4, 5টা নিউজ পোর্টালকে এটা নিয়ে নিউজ করেছে কিনা, কমপক্ষে 5টা নিউজ পোর্টাল। যদি 5টা নিউজ পোর্টাল এটা নিয়ে নিউজ করে, তাহলে আমরা বিশ্বাস করতে পারি যে না, এমন কিছু হয়তোবা হতে পারে। ওই নিউজ পোর্টাল যদি সমাধান না দেয় যে তথ্য এখনো চলমান, তাহলে আমরা চলমানের উপর থাকবো, বিশ্বাস করে ফেলবো না। এখন এই যে এই জায়গায় রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, এটা দিয়ে যদি আপনাদেরকে বলি, সেটা হলো বিএনপির একজন প্রতিমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী সম্ভবত ওনার নাম, উনি ওনার নাম হলো ফরহাদ আজাদ বা এরকম একটা নাম, ভুলে গেছি আমি। তো ওনার একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে। তো এই স্ক্যান্ডালটা ভাইরাল হওয়ার পর উনি নিজে সরাসরি দাবি করেছেন এটা এআই, এবং উনি এভাবে বলেছেন যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব। এবং ওনার এই কথার উপর ভিত্তি করে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, মানব জমিনের মতন এবং এরকম আরো অনেকগুলো স্যাটেলাইট টেলিভিশনও সংবাদ প্রকাশ করেছে যে আহ, অপতথ্য ছড়ানো হচ্ছে এআই ভিডিও ছড়িয়ে প্রতিমন্ত্রীর নামে। এখন এই ক্ষেত্রে আপনি যদি এখন আবার ওই ইয়াগুলোকে বিশ্বাস করেন, এই নিউজ হওয়ার পরের দিনই দ্য ডিসেন্ট, তারা ফ্যাক্ট চেকিং খুব বিশ্বাসযোগ্য একটা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, তারা তাদের ফ্যাক্ট চেকিং গুলো খুব নির্ভরযোগ্য হয়। তো তারা জানাচ্ছে যে না, এটা অরিজিনাল ভিডিও। তাও এখন আপনি কোনটাকে বিশ্বাস করবেন, যে অনেকগুলো গণমাধ্যমও বলছে এটাকে সত্য, আবার এটা মিথ্যা ও প্রোপাগান্ডা, আবার ফ্যাক্ট চেকিং তা ডিসেন্ট বলছে এটাকে সত্য। এখন আপনার সাধারণ নলেজ নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তো এই ক্ষেত্রগুলো সবগুলোই থাকে এত রিস্কি বা এত সেন্সিটিভ, যে যে কোনো বিষয়ে আমরা বিশ্বাস করব না। আমাদের বিশ্বাসটা হলো সর্ববড়, সবচেয়ে বড়। বিশ্বাসটা করে ফেললেই আরেকজনের হয়তোবা প্রোপাগান্ডা থাকলে সে সফল, অথবা যদি এটা তার প্রোপাগান্ডা না থাকে, এটা যদি বাস্তবে একজন ব্যক্তি মজলুম হয়, তাহলে সেটা তার জন্য ক্ষতিকর। আমাদের বিশ্বাসটা হলো ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় সম্পদ,
যদি এটা কেউ নিয়ে নিতে পারে বেঠিক লাইনে, তাহলে সে জিতে যাবে। এজন্য আমরা আমাদের এই ব্যাপারগুলোতে খুব সিরিয়াস থাকবো। আমাদের প্রথম যে ব্যাপারগুলো গেছে, আমি আশা করি এই ব্যাপারটাতে আমি অনেক বড় কথা বলে ফেলেছি। এটাই আমাদের সবচেয়ে বেশি কথা বলার প্রয়োজন ছিল, কারণ গতকাল টুলগুলো অনেক বেশি ভাই বলেছিলেন। আচ্ছা, আমরা আমাদের সর্বপ্রথম যে রিভার্স ইমেজ সার্চ, এই ব্যাপারে আমরা প্রবেশ করছি আমাদের ক্লাসের। রিভার্স ইমেজ সার্চ এই জিনিসটা আসলে কি, আমরা যদি অনেক কঠিন করে না বলি, এবং এটার প্রয়োজনীয়তা কি। এখানে দেওয়া আছে যে ছবি দিয়ে সার্চ, লেখার বদলে আমরা যে কোনো কিছু সার্চ করি, যে বনানীতে আগুন লেগেছে, এই যে আমি এই তথ্যটা লিখে এখন যদি সার্চ করি, তাহলে আমার সামনে একটা নিউজ গুলো আসবে আসলে আগুন লেগেছে কিনা। এখন আমি এই আগুন লেগেছে কিনা এমন তথ্য না দিয়ে কেউ একটা ছবি দিয়েছে, যে এই ছবিটা কি আমি বিশ্বাস করব, এই ছবিটা কি বিশ্বাসযোগ্য হতে পারে। তো এই ছবিটা দিয়ে যে সার্চটা করা হয়, এটাকেই বলে রিভার্স ইমেজ সার্চ। আমরা যদি আপনাকে নর্মাল এক দুইটা ইমেজ দিয়ে সার্চ করে দেখাই, এখানে কিছু ছবি আছে রেখেছিলাম সার্চ দেওয়ার জন্য। এই যে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমরা তাহলে সার্চে চলে যাই। আমাদের এখানে আমরা যে অ্যাপটা ইউজ করবো, আপনাদের সাথে এই অ্যাপটার নাম যদি শেয়ার করি, অনেক অ্যাপ আছে, অনেক কিছু আছে। আপনি যদি মুহূর্তে কোনো কিছু সার্চ করতে চান, মুহূর্তে যে কোনো কিছু সত্যতা যাচাই করতে চান, এর জন্য সবচেয়ে সহজ যেটা, যেটা সবসময় সবাই করে থাকে, সবচেয়ে সহজ হলো এই যে আপনার আমার উইন্ডোটা দেখছেন, এই উইন্ডোর মধ্যে গুগলের এই যে জায়গাটা আছে, আপনাদের সবার ফোনের মধ্যেও আছে, এবং আপনাদের সবার পিসি যদি ইউজ করেন, সব জায়গায় গুগল বা এই যে ক্রোম, যে কোনো ব্রাউজার থেকে আপনারা এটা পাবেন। এই জায়গাটা হলো সবচেয়ে সহজ। আমাদের সবার, যেহেতু আমাদের সবার কাছে এটা আছে, কোনো সাবস্ক্রিপশন কিনতে হয় না, কিছুই কিনতে হয় না। আমরা ওইখানে যাব, জাস্ট এই যে এখানে গিয়ে আপলোড ফাইল, আমরা আপলোড দিব হলো এই ফাইলটা। এই যে একটা ছবি আমি এখানে আপলোড দিচ্ছি, এই যে একটা ছবি আপলোড দিয়েছি, এই যে ছবিটা হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডারের বিয়ে সম্পন্ন। এই ছবিটা নিয়ে যদি আপনার সন্দেহ থাকে যে এটার আসলে বিস্তারিত কি, সবচেয়ে সহজ মাধ্যম হলো গুগলের এই সাইটটা। আপনারা এখানে গিয়ে এই যে দেখেন, আমি ছবিটা সার্চ দেওয়ার পর সাথে সাথে এটা চলে আসছে। এই যে ইউটিউবে চলে আসছে, ইনস্টাগ্রামে চলে আসছে, ফেসবুকে চলে আসছে, এই যে ফেসবুকে চলে আসছে, এই যে একটা নিউজ পোর্টালও চলে আসছে, এই যে নিউজও আসছে। এই যে দেখেন, আমি নিউজ, এখন যদি আমি ভিজিটে যাই, তাহলে আমি নিউজে ঢুকতে পারবো। এই যে এই ব্যাপারে একটা নিউজ, এই যে বিস্তারিত নিউজ। ঠিক আছে, দেখছেন কত সহজ। একটা পিকচার দিয়ে এই পিকচারের সংশ্লিষ্ট নিউজ কি হতে পারে, আমি সেটা গুগল দিয়ে খুঁজে বের করে ফেলেছি। এখন আমি আরেকটা যদি দেই, যে এই যে আমি এই ইমেজটা দিয়ে বের করলাম না, এবার আরেকটা ইমেজ দিয়ে যদি বের করি, নর্মাল আরেকটা ইমেজ নেই। আচ্ছা, এই যে ইমেজটা আমি যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে সন্তান তার মাকে হত্যা করেছে, এই যে সেভ করলাম, আমি সেভ করে এই যে আমি গুগলে গেলাম, ক্রমে গেলাম, ক্রমে যাওয়ার পর আমি এখান থেকে এই যে আবার শুরু থেকে যাচ্ছি, আমি দেখেন এই যে সার্চ অপশন, এই যে আপলোড, একদম সবচেয়ে সহজ ভাবে যদি বোঝানোর জন্য হয়, এটা হলো সবচেয়ে সহজ। এই যে আমি সার্চ করলাম, এই যে দেখেন নিচে এই সংক্রান্ত তথ্য, এই যে একাধিক নিউজ আমাদের এখানে চলে আসছে, এবং সময় টেলিভিশনের নিউজ আসছে, চ্যানেল I1, এখানে আরো এই যে অনেক খবর 24, এই যে NTV, আজকের পত্রিকা, ঢাকা মেল, অহরহ। তো এটা হলো একটা পিকচার দিয়ে, একটা ছবি দিয়ে আপনি সার্চ করে কিভাবে সেই ছবি সংশ্লিষ্ট ব্যক্তি, সংবাদ, তথ্য জানতে পারবেন, যাচাই করতে পারবেন। এটা হলো পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে সহজ। এটার জন্য কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না, কোনো টাকা খরচ করতে হবে না। শুধু আপনাকে 1 মিনিট সময় নিয়ে নিজের ফোন অথবা পিসি থেকে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে। এটা একদম সহজ, শেষ। ঠিক আছে, এর মতো সহজ আর কোনো কিছুই নাই। তো আমি আপনাদেরকে এই সবচেয়ে সহজ মাধ্যমটা বলে দিলাম। এখানে তারপরে আছে উৎস অনুসন্ধান, ছবিটি ইন্টারনেটে অতীতে কোথাও কোথাও ব্যবহার হয়েছে কিনা,
বের করা, তুলনামূলক বিশ্লেষণ, মূল ছবির সাথে বর্তমান প্রচলিত ছবির। আচ্ছা, এগুলো হলো একটু গভীর। আমাদের নর্মাল যারা আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য ওই ডিপ বিষয়গুলো প্রয়োজন হয় না। ডিপ বিষয়গুলোর জন্য আমাদেরকে আলাদা যে ইয়াগুলো থাকে, টুলগুলো থাকে, যেগুলো সাবস্ক্রিপশন ছাড়া সচরাচর ভালো কাজ করে না, ভালো ইনপুট দেয় না। এখানে পরবর্তী যে টপিকগুলো আছে, উৎস অনুসন্ধান, তুলনামূলক বিশ্লেষণ, পুরনো ছবি আটকানো, এডিটেড ছবি চেনা, প্রকৃত মালিকানা, এই ব্যাপারগুলো সবগুলো হলো প্রফেশনাল। হ্যাঁ, যারা প্রফেশনাল কাজের সাথে যুক্ত তাদের জানা প্রয়োজন হয়, এবং তাদের এই জানার জন্য সাবস্ক্রিপশন পূর্ণ, যে সাবস্ক্রিপশন দিয়ে কিছু এআই টুল কিনে নেয় বা কিছু ওয়েবসাইট কিনে নেয়, কোনো প্রতিষ্ঠানের সাথে যায়, তাদের জন্য এই কাজগুলো সহজ হয়। তবুও আপনাদেরকে আমি এক দুইটা অ্যাপের সাথে সহজ, যেগুলো অ্যাভেলেবেল, কোনো সাবস্ক্রিপশন লাগে না, এরকম এক দুইটা অ্যাপের সাথে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, যেন সবাই সহজেই যে কোনো কিছু ডিটেক্ট করতে পারেন, নগদেই যেন বুঝতে পারেন। এরকম একটা ওয়েবসাইট আমি একটু আগে এখানে করতেছিলাম, নিজে প্র্যাকটিস করতেছিলাম, রেখে দিয়েছিলাম। সেটা হলো এআই, অর্থাৎ পিকচারটা কি এআই নাকি এআই না। আরো সহজ, যেটা এআই কি এআই না, এটার জন্য আপনাকে ওই কোনো ওয়েবসাইট লাগবে না। আমি এখানে লিখেছিলাম। আচ্ছা, এই যে এখানে আমি যুক্ত হচ্ছি। জাস্ট নর্মাল যে কোনো একটা পিকচার আমাদের সামনে এসেছে, এটা বাস্তব কি অবাস্তব, এটা কি সত্য কিনা এআই নির্মিত, এটার জন্য আমাদের সবচেয়ে সহজ যে পদ্ধতি, জাস্ট এআই পিক স্ক্যানার। নর্মাল একটা শব্দ, এটা লিখে আমরা যে কোনো ব্রাউজারে সার্চ করি, অহরহ ওয়েবসাইট আসবে, অহরহ অ্যাপ্লিকেশন আসবে। জাস্ট সচেতনতার জন্য, এবং সচেতনতার জন্য কিন্তু এইগুলার দরকার নাই। সর্বপ্রথম নিজের ব্রেনটাই সবচেয়ে বড়। ঠিক আছে, ব্রেন থাকলে সময় থাকবে, আপনি কোনো কিছু নগদ শেয়ার করবেন না। এই যে এটা হলো সবচেয়ে উপযোগী, এবং জিরো জিটিপি, এটা হলো সবচেয়ে উপযোগী, সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী কোনো পিকচার চেনার জন্য, জানার জন্য। এটা কত, আপনারা বিভিন্ন সময় দেখেন অনেক ফেক চেনার, যে কোনো একটা ছবি দিয়ে কিছুক্ষণ পরে নিউজ করছে যে এটা কিনে এডিটেড কি এডিটেড না। আমি যদি জানার জন্য এখন একটা পিকচার এখানে দেই, এই যে অ্যানালাইসিস হচ্ছে, দেখা যাক কি হয়। আমি একটা পিকচার দিয়েছি, এই যে এই পিকচারটা কি দেখাচ্ছে, যে মাত্র 95% রিয়েল। ঠিক আছে, এখানে এআই এর কোনো ছোঁয়া নাই। হয়তোবা কেউ কালার কারেকশন করেছে বা একটু জুম ইন জুম আউট করেছে, এই জন্য এখানে 5% এসেছে। বাদ বাকি ফুল রিয়েল একটা পিকচার, এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, এটা হলো সবচেয়ে সহজ এবং ফ্রি টুলগুলোর মধ্যে সবচেয়ে ভালো। আমি যদি এখন একটা এআই পিকচার দিতে চাই এখানে, যে পিকচারটা বাস্তব না, এমন একটা পিকচার এখানে যদি তাকে দেই, সে কি এটা বিশ্বাস করবে, বের করতে পারবে? এমন পিকচার আমার কাছে আছে কিনা দেখি এখানে। আছে আমার কাছে, আমি দেখেছিলাম। পিকচার গুলো এখানে শো করছে না কেন? এখানে আমার পিকচার গুলো শো করছে না, এটা একটা প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, ডাউনলোড করতে বলতেছে। এক সেকেন্ড, আমি একটু সময় নিয়ে যদি বলি। খুব সহজেই যদি আমরা বুঝে ফেলি ব্যাপারটা, এই যে আমরা এখন আমাদের ইয়াতে ঢুকবো, ফ্যাক্ট চেকিং এর জন্য আমাদের সবচেয়ে সহজ এবং সবচেয়ে ফ্রি যে টুলটা আছে, সেটা আমরা এখন ব্যবহার করতে যাচ্ছি। নাম কি দিয়েছিলাম? আচ্ছা, এআই পিকচার স্ক্যানারে এই যে এই অ্যাপটা। হ্যাঁ, এখানে গিয়ে আমরা এখন একটা এআই পিকচার স্ক্যান করব। দেখেন, আমি এটা আপনারা নর্মালি ইউজ করবেন, আপনাদেরকে দেখানোর জন্য সময় নিচ্ছি, জাস্ট প্রমাণ করার জন্য যে বাস্তবেই এআই বা এআই না কি ধরতে পারে কিনা। এই যে একটা ছবি দিচ্ছি, ছবিটা দেওয়ার আগে আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করছি। এই যে দেখেন ছবিটা,
ছবিটা কি বড় করে দেখা যাচ্ছে না? একটু প্রবলেম হচ্ছে হলো, আমার পিসিতে কাজ করলে হয়তো সহজে হয়ে যেত। আমার ফ্রেন্ডের ল্যাপটপে আমি ক্লাসটা নিচ্ছি। এই যে দেখেন পিকচারটা, এখানে দেখা যাচ্ছে, আমরা তো জানি এই ব্যক্তিকে সবাই চিনি অলরেডি। এই ব্যক্তিকে দুইজন ডিবি কর্মকর্তা গ্রেফতার করে নিয়ে দাঁড়িয়ে আছে। এই পিকচারটা ছড়ানো হয়েছিল, বা এটা ওই লোককে গ্রেফতার করার 10 মিনিটের মধ্যে এই পিকচারটা ফেসবুকে একজন পোস্ট করেন। কিন্তু এই পিকচারটা কি আসল কিনা নকল, আমাদের সামনে যদি পরবর্তীতে কখনো এমন কিছু আসে, তখন আমাদের করণীয় কি থাকবে? তখন আমাদের করণীয় থাকবে হলো, আমরা এই যে আমাদের এই টুলটাকে ইউজ করবো। আমরা এখানে গিয়ে আমাদের সেই পিকচারটাকে দিয়ে দেবো, যে ডিটেক্টরে ঢুকলাম, ঢুকে এই যে সেই পিকচারটা আপলোড করলাম। এই যে এখনই রেজাল্ট চলে আসবে যে এটা কি এআই নাকি বাস্তব। আমাদের ক্লাসের এখন অনেকগুলো বিষয় বাকি আছে, সময় অনেকটা শেষ হয়ে গেছে। বেসিক বিষয় যদি জানা থাকে, আশা করি অ্যাডভান্স গুলো জানার নিজে থেকে আগ্রহ তৈরি হবে। একটু সময় নিচ্ছে, কারণ সম্ভবত পিকচারটা ধরা খেয়ে গেছে। কারণ রিয়েল হলে খুব অল্প সময়ে বলে ফেলে যে এটা রিয়েল, এটা কোনো এআই না। আর যেহেতু সময় নিচ্ছে, সময় নিতে থাক। আমরা আমাদের পরবর্তী আর কি বিষয় আছে দেখি তো। আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি চলে আসে, আমাদের বাকি ওই ব্যাপারগুলো একটু স্কিপ করলেও হবে। কারণ গতকালকে আমাদের ভাই মোটামুটি ভালো আলোচনা করেছিলেন। এই যে আমরা এখানে ছিলাম, এই যে দেখেন আমাদের রেজাল্ট চলে এসেছে। এখানে দেখাচ্ছে যে 85% ফেক, এটা এআই জেনারেটেড। পুরা 85% এআই জেনারেটেড, আর 15% সত্যটা কি? এই যে ব্যক্তির চেহারাটা, এই চেহারাটা বাস্তব, এই চেহারাটা সত্য, এই চেহারাটা সঠিক হওয়ার কারণেই এখানে 15% দেখাচ্ছে অরিজিনাল, আর বাকি পুরোটা দেখাচ্ছে হলো ফেক। তো এই যে দেখছেন কত সহজ। আপনারা যে কোনো পিকচার, যে কোনো কিছু সামনে আসলেই জাস্ট এখানে চলে আসবেন, এসে এটা ডিটেক্ট করে নেবেন। আর শুধু এআই এআই টুল না, জাস্ট এআই পিকচার স্ক্যানার, এটা লিখে সার্চ করলে অনেক এরকম অ্যাপ্লিকেশন আসবে, যেটা দিয়ে আপনারা যাচাই করতে পারবেন। তো এটা যাচাই করা আহামরি কোনো বিষয় না। এখানে আমাদের ক্লাসটা এইভাবে সাজানো হয়েছিল যে, বা, এই যে এখানে অনেকগুলা টুলের নাম লেখা আছে। গুগল, আমি যেটা আপনাকে সর্বপ্রথম দেখাইছি। এরপরে এই যে এখানে যে টিনাই, তারপরে হলো আরো 2-3টা অ্যাপের নাম আছে, উইন্ডেক্স, ইমেজ, তারপর হলো ভিজুয়াল। এই অ্যাপগুলো, এগুলো আমি ইউজ করেছি একটু আগে। তো এগুলো খুব ভালো ডিটেক্ট করতে পারে। কিন্তু এগুলোর সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনার সাবস্ক্রিপশন কিনতে হয়। সাবস্ক্রিপশন ছাড়া আসলে আপনি নিজে যদি চ্যাট জিপিটি ইউজ করে থাকেন, দেখবেন চ্যাট জিপিটির সাথে মানুষ কথা বলতেছে, আমরা ভিডিওতে দেখি যে নির্দ্বিধায় কথা বলতেছে, কত সুন্দর, কোনো আটকাচ্ছে না, যাই প্রশ্ন করতেছে তাই খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিচ্ছে। ওই লোকটার এআই হলো কিনা, ওই লোকটা চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন কিনে ইউজ করতেছে। বাদ বাকি আমাদের সাথে এভাবে সহজে সুন্দরভাবে কেন কথা বলে না? কারণ আমরা ফ্রিতে কথা বলতেছি। দুনিয়ার সব জায়গায় আপনি সর্বোচ্চ সুবিধা বা সেবা পেতে চাইলে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। টাকা ছাড়া এই যে এখানে যে অ্যাপ্লিকেশন আছে, এগুলো একটু প্রফেশনাল, বি প্রফেশনাল হওয়ার কারণে আমি এইগুলো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি না, স্কিপ করছি। সবচেয়ে সহজ দুইটা মাধ্যম বুঝিয়ে দিচ্ছি, যে যে কোনো পিকচার, যে কোনো নিউজ, মানে আপনি যদি রিভার্স ইমেজ সার্চ করতে চান, সেটা গুগলেরটা সবচেয়ে কার্যকরী। আর যদি এআই সার্চ করতে চান, তাহলে আপনারা এই যে এই টুলটা জিরো জিপিটি, এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। এই দুইটা আপনাদের সাথে আপাতত শেয়ার করলাম। আমরা পরে এই পৃষ্ঠাটা আমরা স্কিপ করছি। এখানে পরবর্তীতে ওই অ্যাপগুলোর বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। এরপরে এটাও যে ডিটেলসে দেওয়া আছে ওই ক্লাসে, আমরা মোটামুটি ইমেজ সার্চের যে নর্মাল, যে আমাদের রিভার্স ইমেজ সার্চের যে বিষয়টা, মোটামুটি আমরা অল্প সময়ের মধ্যে এতটুকুতে আমরা আজকে শেষ করছি। আর ভিডিও যাচাইয়ের কৌশলে যদি আমরা আসি, আমাদের অলরেডি 10:30 বেজে গেছে, অনেকের হয়তো সময় নেই হাতে। দেখেন, একটা ভিডিওতে আমি শুরুতে বলেছি যে একটা ভিডিওতে কি কি থাকে, একটা ভিডিওর উপাদান কি। একটা ভিডিও সর্বপ্রথম
একটা ক্যামেরা দিয়ে সেটা শুট হতে হবে, শুট হয়ে সেটা আরেকটা ডিভাইসে আসে, সেইখান থেকে সেই ভিডিওটা আপনি যখন দেখেন সেটার সাথে দৃশ্য থাকে, ফ্রেম ফ্রেম। যেমন এই যে আমি এখানে আছি, এটা হলো একটা ফ্রেম, এখানে গেছি এটা হলো দ্বিতীয় ফ্রেম, এখানে গেছি এটা হলো তৃতীয় ফ্রেম, এরপর আমি নাই হয়ে গেছি এটা হলো চতুর্থ ফ্রেম। এটাকে বলা হয় ফ্রেম। যদি নর্মালি আপনাদের যারা ভিডিওর সাথে মানে এডিটের সাথে সংযুক্ত নাই, কি ফ্রেম বলা হয়। যে এই যে আমার হাতটা এখানে আছে, আমি এই যে হাতটা এভাবে নিয়ে এসেছি, এটা হলো ভিডিও পুরোটা দেখছেন। কিন্তু আপনি যদি কি ফ্রেম দিয়ে দেখেন তাহলে এই ভিডিওর যদি এটা 30 কি হয় বা 16 কি হয়, মানে 30টা অথবা 60টা ফ্রেম যদি হয়, তাহলে 30টা ফ্রেম এভাবে হবে যে 1 নম্বর ফ্রেমে এভাবে দেখা যাবে, 2 নম্বর ফ্রেমে এভাবে, 3 নম্বর এভাবে, 4, 5, 6, 7। যখন সবগুলো একসাথে দিবেন তখন এভাবে এভাবে হবে। এটা হলো ভিডিওর কি। যে আগের যুগে যে সিনেমা হতো বা যে ভিডিও ধারণ করা হতো বা যেভাবে মানে যে সিনেমা যেটাকে বলা হয় রোলের মাধ্যমে যেটা করা হতো, সেটার মধ্যে মূলত রোলটা কি, রোলটা হলো পিকচার, একটা স্থির চিত্র, একটা প্রতিকৃতি। একটা প্রতিকৃতি হলো এভাবে দেখা যাবে বা এভাবে দেখা যাবে। কিন্তু যখন 5টা প্রতিকৃতি একসাথে লাগানো হতো, তখন 5টা একসাথে এভাবে টান দিলে দেখা যেত কি, যে এই যে, অথবা এই যে হাসি দিলাম, এটা, এটাকে বলা হয় ভিডিও। অনেকগুলো পিকচার একসাথে করলেই সেটা ভিডিও হয়। আপনারা যারা আইফোন ইউজ করেন তারা দেখবেন অনেকগুলো পিকচার তুলে পিকচার যখন চেঞ্জ করবেন তখন দেখবেন একটু যে আগেরটা এভাবে দেখা গেছে, পরেরটা একটু নড়ে এভাবে দেখা গেছে, এরপর আরেকটু নড়ে এভাবে দেখা গেছে। এটাকে কি ফ্রেম বলা হয়। তো আপনারা ভিডিওর ক্ষেত্রে এই ভিডিওটা রিয়েল কিনা ফেক, এই জিনিসটা বোঝার জন্য এই কি ফ্রেমটাও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি কথা বলতেছি, আমি এই যে কথা বলতেছি, এই কথা বলার শেষটা করলাম এখানে, এর পরের কথাটা শুরু করলাম আবার এখান থেকে। এই যে একটা বাড়ি খাইছে ভিডিওতে, একটা একটা ধাক্কা লাগলো, এখানে শুরু করার পরটা এখানে শুরু হয়েছে, তার মানে এখানে একটা কর্তন করা হয়েছে, ভিডিওটাকে কাট করে মাঝখানে হয়তো আমি এখান থেকে এদিকে এসেছি, নয়তো উঠে ওই দিক দিয়ে ঘুরে আবার এখানে এসে বসেছি, নয়তো আমি এদিকে যখন ফিরেছি আমার এখানে একটা ঘুষি কেউ দিয়েছে, এই ঘুষিটা কাট করে আমি আবার এখানে এসেছি, তখন এখান থেকে লাগানো হয়েছে। এটাকে হলো ভিডিও কাট বলা হয়। তো যখনই যে কোনো ভিডিওতে মারামারি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, কোনো দৃশ্য স্পর্শকাতর কিছু আসলে, এই কাট, কি ফ্রেম কাট দ্বারা আপনাকে বুঝে নিতে হবে যে এটার মধ্যে হয়তো বা কোনো গরমিল থাকতে পারে। আপনারা সহজে এটা বুঝতে পারবেন। তো অনেকে ভিডিও এডিটর নাই জন্য অনেকে কম বুঝবেন, অথবা যতটুকু সহজে বোঝা যায় আমি অতটুকু সহজে বোঝানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে বহুমাত্রিক উপাদান, যে বহুমাত্রিক একটা ভিডিওর লোকেশন, ভিডিওর অডিও, ভিডিও অনেক কিছু থাকে একটা ভিডিওতে, এটা ফেক ধরার জন্য। এরপর আরেকটা হলো দক্ষ এডিটিং, ওইটা আপনাদের কাজই না। পুনর্ব্যবহার, ঠিক আছে, মানে একটা ভিডিও পুনর্ব্যবহার একটা সবচেয়ে সুন্দর উদাহরণ যদি দেই, সেটা হবে হলো সাম্প্রতিক কোথায় দেবিদারের একটা মাদ্রাসার ঘটনা, যেটা অনেক আগের ঘটনা, কিন্তু ইদানিং সময়ে সেটা শেয়ার করা হয়েছে একটা উদ্দেশ্যকে সামনে রেখে, অথবা অন্যদের উদ্দেশ্যের মধ্যে নিজে একটু ঘি ঢেলেছিলেন। সেই ঘটনা আগের হলেও আবার এটাকে শেয়ার করা হয়েছিল বাজে উদ্দেশ্য নিয়ে। তো একটা ভিডিও আগের কি পরের এটাও যাচাই করতে হবে, এবং এই যাচাই করার মাধ্যমেও বোঝা যাবে ভিডিওটা অরিজিনাল নাকি ফেক। এখানে দ্বিতীয় এর মধ্যে আমাদের লেখা আছে যে এডিটেড ভিডিও লক্ষণ সমূহ আপনারা কিভাবে বুঝবেন। আমি আগে বলেছি যে কথা বলার সময় সাউন্ড ও ঠোঁটের নাড়াচাড়া সূক্ষ্ম অমিল যদি থাকে, এর জন্য সাম্প্রতিক সময় না, 2023 সালে মনে হয়, আহ, এখন যে পৃথিবীতে একটা অনেক বড় যুদ্ধ চলছে, যুদ্ধ বলতে আমরা শুধু ইসরায়েল এবং ইসরায়েল, ইরান, আমেরিকা, এই যে একটা যুদ্ধ, ফিলিস্তিনের সাথে যুদ্ধ, এটাই না, আরো যুদ্ধ চলছে, সেটা হলো রাশিয়া এবং ইউক্রেন। তো ওই যুদ্ধে অনেক মানুষ মারা গেছে, ওইটা আমাদের দিনী ভাই না, এই জন্য আমরা ওইগুলোর খোঁজ খবর রাখি না। তো একটা ফেক, একটা ফেক নিউজ বা একটা ফেক ভিডিও একটা যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। কিভাবে? ইউক্রেনের যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের একটা ভিডিও ভাইরাল হয় 2023 সালে। সেই ভিডিওটার মধ্যে সে ক্ষমা প্রার্থনা করতেছে, যুদ্ধ ঘোষণা থেকে সে সরে আসতেছে। আমি ব্যাপারগুলো সেভ করে রেখেছিলাম, শুধুমাত্র সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে
শেয়ার করতে পারছি না। এই যে আমাদের অলরেডি অ্যালার্ট চলে এসেছে যে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আহ, আচ্ছা, আমি মুখে মুখে বলে ফেলি। তো ওই প্রেসিডেন্ট তার একটা বক্তব্য এভাবে এসেছে যে আমি ক্ষমা প্রার্থী, এই যুদ্ধ আমি শুরু করতে চাই না। এআই দিয়ে নির্মিত। আপনাদের এই ধরনের ভিডিও ধরার জন্য ঠোঁট ঠোঁটের সাথে ভয়েস মিলছে কিনা কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে দেখবেন, ঠোঁট, কপাল, ভ্রু এগুলো সবকিছু ঠিক আছে কিনা, আশপাশের দৃশ্যগুলো ঠিক আছে কিনা, এগুলো পরিপূর্ণ দেখার এবং বোঝার দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা ফ্যাক্ট কি রিয়েল। আসলে অনেক বিস্তারিত বিষয় তো এত অল্প সময়ের মধ্যে বলা যায় না। ভিডিও খন্ডন আমি আমি আরেকটা শক্তিশালী বিষয় শেয়ার করে আপনাদের সাথে ব্যাপারটা আমি শেষ করার চেষ্টা করব, যেন আমাদের কাজে লাগে এবং আমরা যেন সহজে বুঝতে পারি। এমন আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে একটা ঘটনা, মানে জুলাইয়ের সময় অনেকগুলো লাশ, অনেক মানুষকে হত্যা করার পর পুলিশ একটা ব্যানের মধ্যে লাশ উঠাচ্ছিল, আমরা সবাই জানি না। কিন্তু এই ভিডিওটা জানালা দিয়ে করা হয়েছিল, একদম জানালা পর্দাটা একটু খুলে সেখান দিয়ে করা হয়। তো সেখান থেকে এই একটু ভিডিও, আর এই যে এই দৃশ্যগুলো, জাস্ট এই দৃশ্যগুলো পাবলিশ হওয়ার পর, যে দেখেন, ভালো করে দেখেন, এখানে যেই ভ্যানের উপর যখন লাশগুলো উঠানো হচ্ছিল, প্রথম দফায় লাশগুলো ঢাকা হয়েছিল নির্বাচনী একটা পোস্টার দিয়ে, মানে ব্যানার দিয়ে। সেই ব্যানারের উপর এই যে দেখতে পাচ্ছেন যে ফুলের একটা চাদর। এই ব্যানারের নেতাকে, এই ব্যানারটা কার নির্বাচনী বা কার প্রচারণায় ব্যবহৃত হয়েছে, সেই ব্যক্তির ছবির সাথে এক এলাকার ছবির, এই যে দেখছেন দেয়ালের মিল আছে। ওই মিল বের করে এটা বের করে ফেলেছে যে কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, কোন থানার অধীনে ঘটেছে, ওই রাস্তা কি ছিল ছবির মধ্যে, ওই দেয়াল কি ছিল, এগুলো জাস্ট ছোট্ট একটা ক্লু দিয়ে তদন্ত করে ফেলেছে। এবং তদন্ত করে অলরেডি সবকিছু স্পষ্ট করে ফেলেছে আমাদের সামনে, দেখছেন। ছোট্ট একটা ক্লু দিয়ে কিভাবে বের করে ফেলেছে, যে সামান্য একটা ক্লু, যে ভ্যান গাড়ির মধ্যে যখন লাশগুলো উঠাচ্ছে, লাশের উপর একটা ব্যানার দিয়ে মানে ঢাকা হইলো, ওই ব্যানারে একটা ছোট্ট পিকচার দিয়ে বের করে ফেলা হয়েছে। তো এরকমই যে কোনো ফ্যাক্ট চেক করতে হলে ছোট্ট যে কোনো একটা জিনিস দিয়ে, যে ওই এলাকার কোনো দোকানপাট দেখা গেলে দোকানের নিচে নাম্বার আছে, নাম আছে, এলাকার নাম আছে, অথবা দেয়াল দেখা গেলে, কোনো গাড়ি দেখা গেলে গাড়ির নাম্বার, এগুলো দিয়ে মূলত করা হয়। এখন এগুলো হলো প্রফেশনালদের জন্য। আমরা নর্মাল যারা আছে, আমি যদি শেষ দিকে চলে যাই, আমাদের আর্কাইভ ও ডাটা সংরক্ষণের ছোট একটা বিষয় যদি বলি, সময় সংক্ষিপ্ত, সেটা হলো সর্বশেষ, মানে ডাটা সংরক্ষণটা কেন করতে হবে। ডাটা সংরক্ষণ দুই প্রকার। একটা হলো প্রাতিষ্ঠানিক বা দেশের যে কোনো ডাটা সংরক্ষণ, সেটার জন্য অন্যদের আলোচনা, সেটা অনেক দীর্ঘ। আরেকটা হলো আমরা নর্মাল মানুষ, আমরা কি ডাটা সংরক্ষণ করব। আমরা ডাটা সংরক্ষণ করব হলো, এই মুহূর্তে একজন বড় রাজনৈতিক ওয়েটফুল একজন ব্যক্তি একটা নিউজ শেয়ার করেছে, যেটা খুবই স্পর্শকাতর। যেমন কিছুক্ষণ আগে হাসনাত হাসনাত সার্জিস আলম মানে সে ভিডিওতে বলেছে যে বিএনপি হলো আওয়ামী লীগের মতন ব্রেনলেস রাজনীতি করছে। এই যে একটা কথা, কত বড় একটা কথা। এই কথাটা আমি শুনলাম এখন, এটা তো সে ভিডিওতে বলেছে। এখন কোন, সে যদি এটা পোস্ট করে, ফেসবুক পোস্ট করলে আমি নগদ এটাকে কি করব, স্ক্রিনশট নিয়ে নিব। আমাদের কাছে এটাই সবচেয়ে বড় ডাটা সংরক্ষণ। নগদ এটাকে ভিডিও, মানে স্ক্রিন রেকর্ড করে ফেলবো, অথবা কোনো নিউজ পোর্টাল করলে সেই নিউজের লিঙ্কটা আমরা নগদ নিজেদের কাছে রেখে দেব, স্ক্রিনশট রেখে দেব। এগুলো আমাদের নর্মালি আমাদের জন্য ডাটা সংরক্ষণ, নর্মাল যারা আমরা সাধারণ পিপল, আমাদের জন্য ওই রকম আর্কাইভ টাইপ ওইগুলোতে যেতে হবে না। আইডি, পেজ ও ডোমেন, এগুলো গতকালকে ভাই আলোচনা করেছিলেন বিস্তারিত। আমার আলোচনার যে মূল বিষয়টা ছিল, এটাও দীর্ঘ সময় আলোচনার বিষয়। আহ আমরা আমাদের মূল বিষয়ে চলে এসেছি। আমাদের মূল বিষয় হলো এটা, আমানতদারিতা, নববিচরিত্র, ফিতনা প্রতিরোধ। এই ব্যাপারে আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি আব্দুল্লাহ তামিম ভাইয়ের কাছ থেকে। এরপরে আমরা লাইভটা শেষ করব, এবং আমরা আশা করি আগামী 10 মিনিট, গত 1 ঘন্টা আমরা যে বকবক করেছি, এর থেকে আগামী 10 মিনিট সময়টাই সবচেয়ে কানেক্টেবল এবং সবচেয়ে পাওয়ারফুল হবে আশা করি। দেখুন, সাম্প্রতিক সময়ে আমরা এই যে এখানে একটা ক্লাস করছি এবং সাধারণ আলিম সমাজের ব্যানারে একটা সংগঠন হয়েছে, এই ব্যাপারগুলো আসলে কেন তৈরি হয়েছে, এই ব্যাপারগুলো এখন তৈরি হওয়ার মানে কি, এগুলোর লক্ষ্য উদ্দেশ্য কি,
এই যে সাধারণ আলেম সমাজ তৈরি হয়েছে, এটা কি কোনো সংগঠন অন্য 10টা সংগঠনের মতন যে তাদের অনেক কার্যপরিধি থাকবে, তাদের সভাপতি সেক্রেটারি এভাবে দায়িত্বশীল থাকবে, এগুলোর কোনো উদ্দেশ্য ছিল? এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো বাস্তবিক অর্থেই পাশ্চাত্য সভ্যতার যে অশুভতা আমাদের নিজেদের অঙ্গনে প্রবেশ করেছে। আমরা এটা অস্বীকার করতে পারবো না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। পৃথিবীর এমন কোনো দেয়াল নেই যে দেয়াল এই সভ্যতার নিকৃষ্টতাকে আটকে রাখতে পেরেছে। সেটা যত বড় গির্জা, যত বড় মন্দির, যত বড় মসজিদই হোক, যত বড় মাদ্রাসাই হোক, আমাদের কাছেও সেই সভ্যতার নোংরামি প্রবেশ করে ফেলেছে। আমরা দেখেছি সাম্প্রতিক বিশ্বকাপের সময় আমাদের মসজিদে নববীর পাশে যে হোটেলগুলোতে একটু বসে থাকা আমাদের জীবনের একমাত্র স্বপ্ন, আমরা যদি একটু নবীর পাশে ওইখানে একটু বসতে পারতাম, আমাদের সবার স্বপ্ন ওইখানে বসে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছে। তো মসজিদে নববীর দেয়াল কি এই ফেতনাকে আটকে রাখতে পারলো? পারলো না। তো আমাদের মাদ্রাসা, বাস্তবিক অর্থেই আমরা যারা মাদ্রাসা সংশ্লিষ্ট আমরা জানি যে আমাদের এখানেও ঘটনাগুলো ঘটছে। ভেতরে অভ্যন্তরীণ অবস্থা কি, তো এই ঘটনাগুলো তো অস্বীকার করতে পারবো না। আমরা বাহিরে বুক ফুলিয়ে বলি না, এগুলো বলার মতও না, এগুলো এত খারাপ। আমি রাকিবুল ইসলাম রইস দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, শুধু আমি না, আলেম সমাজ, সচেতন আলেম সমাজ সহ দেশের প্রত্যেকটা আলেম সমাজ, আপনারা সচেতন বিধায় আপনারা আজকে এই ক্লাসে যুক্ত হয়েছেন। আমরা প্রত্যেকটা উলামায়ে কেরাম, প্রত্যেকটা সচেতন ব্যক্তি এ ব্যাপারে একমত। আমাদের মাদ্রাসা সংশ্লিষ্ট যে কোনো জায়গায় এভরিথিং, যেই হোক, যে ব্যক্তি হোক, তার দ্বারা যদি এরকম কোন অনৈতিক ঘটনা অথবা ঐতিহাসিক ঘটনা ঘটে থাকে, সর্বপ্রথম আমানতদার হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হলো এই ব্যক্তির এটাকে তদন্ত করে নিজের কাছে যদি মনে হয়, কমন সেন্স দিয়ে, প্রথমে বললাম কমন সেন্স দিয়ে তদন্ত করব। যদি মনে হয় যে না, এখানে বাস্তব কিছু ঘটেছে, তাহলে সর্বপ্রথম আমরা আমাদের আশপাশে যারা থাকবে নিজেদের সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ পদক্ষেপ নেব। ধামাচাপা দেব না, ধামাচাপা দেওয়ার মতো বিষয় এটা না। ইতিপূর্বে এই, একদম বলি, বলৎকার, সমকামিতা, এই বিষয়টার জন্য ইতিপূর্বে পৃথিবীতে একবার কিয়ামত সংঘটিত হয়েছে হয়েছে এটা শরীয়তের দৃষ্টিতেও এত মারাত্মক গর্হিত কাজ, যেটার শাস্তির শেষ নাই। এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের এটা যাবজ্জীবন থেকে শুরু করে এটার মানে হয়, এটার শাস্তি যাবজ্জীবন থেকে অর্থদণ্ড। তো এরকম একটা আইনকে আমরা কেন মাদ্রাসার সুনাম রক্ষার্থে আমরা এটাকে ধামাচাপা দিব? আজকে আমি ধামাচাপা দিচ্ছি, আগামীকালকে আমার অবুঝ ছোট্ট শিশু, আমার নিজের সন্তান, যার গায়ে একটা মাছি মশা কামড় দিলে একটু ফুলে গেলে আমি কষ্ট পাই, সেই সন্তানের সাথে যদি কোনো কুলাঙ্গার এমন ঘটনা ঘটায়, আপনি সেই দিন চুপ থাকবেন? বলেন তো, আপনি একজন আলেম হয়ে সেই দিন চুপ থাকবেন না। সেই দিন আপনি কথা বলবেন আপনার স্বার্থে আঘাত লাগলে। তো আমাদের তো সবচেয়ে বড় স্বার্থ হলো আমরা নবী আদর্শে আদর্শিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। রাসূলের দিন হলো আমাদের কাছে সবচেয়ে বড় আমানত। তো এই দিনকে আমরা কিভাবে হুমকির মুখে রাখছি? এই কুলাঙ্গারদের কাছ থেকে আমরা এই দিনকে কিভাবে হেফাজত করব না? আমরা নিজেদের মাদ্রাসা হেফাজতের জন্য নিজেদের এই দাড়ি টুপি কি, এদেরকে ধরায় দিলে দাড়ি টুপি অপমান হবে না, এদেরকে পুলিশে ধরায় দিবেন, সবচেয়ে শাস্তি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এদের ঘটনা সত্য প্রমাণিত হয়, যদি প্রমাণিত হয়ে যায়, সর্বোচ্চ শাস্তি। কেন আমি বলি, ছোট্ট, আমার তো সময় নাই অনেক বেশি বলতেছি। আমাদের লাস্ট আমরা জানি যে আমাদের একজন আলেম, আমাদের ভাই, মাওলানা, কি নাম, কি কাসেম মাওলানা, যে প্রথম আলোর ইস্যুতে ভিতরে গেলে, আমার নামটা মনে আসছে না, আমার ভাই, খুব ভালো সম্পর্ক ওনার সাথে, নামটা আসতেছে না, আইনুল হক কাসেমি ভাই। আইনুল হক কাসেমি ভাই একটা ঘটনা বলছিলেন ওই দিনকে, কারাগারের ভিতরে উলামায়ে কেরাম অনেক আছেন, এমন অনেক ওলামায়ে কেরাম আছেন যারা এই বলৎকারের ঘটনা প্রমাণিত হয়ে ওরা ভিতরে আছে। এক ব্যক্তি এখন কারাগারে আছেন এই শাস্তির আওতায়, যে তার 10 বছরের কারাদণ্ড হয়েছে, সে 10 বছরের শাস্তি ওইখানে ভিতরে গিয়ে ওইখানে সে এই অনৈতিক কাজের সাথে লিপ্ত হইয়া, এটা প্রমাণিত হইয়া ওইখানে সালিশ পুষছে ওলামায়ে কেরাম এটাকে সমাধান করার জন্য। এখন এই ব্যক্তি, আপনি চিন্তা করেন যে এই ব্যক্তি কি পৃথিবীর আর কোথাও গিয়ে এই ব্যক্তি এই অনৈতিকতা থেকে ফিরে আসতে পারবে? পারবে না। তাহলে এই কাজে যারাই লিপ্ত হয় এরা সবগুলোই ব্রেনলেস, এদের ব্রেনের মধ্যে কিছু নাই, এরা এডিক্টেড,
এদেরকে শাস্তি ছাড়া এদের আর কোনো রাস্তা নাই। আমার এবং সচেতন আলেমদের পক্ষ থেকে আপনাদের কাছে জোর আহ্বান থাকবে, আপনাদের সাথে যেই যেখানে যেখানে এরকম ঘটনা ঘটেছে ইতিপূর্বে, ওদেরকে জীবনের লাস্ট বারের মতন আজকে একদম ডাইরেক্ট চোখে আঙুল দিয়ে সতর্ক করে দেবেন। আর যদি ঘটনাটা রিসেন্ট হয়ে থাকে তাহলে এখনই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, ওই স্থানীয় আলেমদের দৃষ্টি আকর্ষণ করবেন, এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এদের কারণে আমাদের অঙ্গন আজকে প্রশ্নবিদ্ধ। আর যদি মনে করেন যে এমন আশপাশে আপনাদের এমন পরিবেশ হচ্ছে, ছাত্রদের মধ্যে এমন আছে, উস্তাদের মধ্যে এমন আছে, তাহলে কঠোর পদক্ষেপ নেবেন, জিরো টলারেন্স। আমাদের সর্বোচ্চ মুরব্বী যারা আছেন হায়াতুল উলিয়া এবং বেফাক, তারা বলে দিয়েছেন একদম জিরো টলারেন্স, শেষ। আমি আরেকটা ধাপে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন জায়গায় এখন মাদ্রাসাগুলোতে পুলিশ এবং সাংবাদিক নিয়ে একসাথে হামলা করা হচ্ছে, এবং সেই হামলা করার পর বলা হচ্ছে বলৎকার, বলা হচ্ছে অনৈতিক কাজ, এগুলোর ঘটনা দিয়ে নগদ মুহূর্তে একটা নিউজ করে ফেলতেছে, এবং মুহূর্তে দেশব্যাপী আলোচনায় আসে, পরবর্তী পদক্ষেপ দেখা যাচ্ছে যে বাস্তবে এটা ঘটনা ঘটে নাই, এমন ঘটনাও ঘটছে। আবার এমন ঘটনা ঘটছে দেখে সবই যে ষড়যন্ত্র এমন না, অনেক ঘটনা বাস্তব, বাস্তব গুলোকে অস্বীকার করতে পারবোই না, করার সুযোগই নাই। আর এমন ঘটনাও ঘটছে। আমাদের এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যে কোনো বিষয়ে অপেক্ষা করতে হবে, একটু থামুন, হ্যাঁ, একটু থামতে হবে, চিন্তা করতে হবে। এই যেমন গাজীপুরের ঘটনাটা, গাজীপুরে হোটেলের ঘটনাটা, এরপরও আরো এক দুইজন দাবি করছিলেন যারা বাস্তবেই তারা ওইখানে মাজুর ছিলেন। আমি এখনো পর্যন্ত ওই ঘটনাকে বিশ্বাস করছি না, কিন্তু এটাকে শেষ করে দেওয়া যাবে না। এখন আমি সব শেষে যদি বলি, একদম সব শেষ, আমাদের অলরেডি 10টা 45 বেজে গেছে, একদম শেষ কথা, সেটা হলো আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য যে এই যে আমরা আজকে এখানে কতজন আছে ক্লাসে, আমি এখনো দেখি নাই ওইদিকে, 100+ মানুষ আমি জানি মনে হয় এখানে আছে। যারাই আছেন, আমরা এখানে এসেছি দিন ইসলামের জন্য। যদি এখানে 500 টাকা করে ফি দিয়ে এখানে অ্যাড হতে হতো, হয়তোবা আমাদের এখানে 10 জন অ্যাড থাকতো। কারণ আমাদের সেই অ্যাবিলিটি নাই। বাস্তবিক পক্ষে আমরা হতদরিদ্র, আমি নিজে দরিদ্র, আমরা সবাই দরিদ্র। আমরা যারা ইসলামের জন্য প্রাণপণ লড়ে যেতে চাই, আমরা সবাই দরিদ্র। এই জন্য দিনের জন্য আমাদের অর্থ খরচ করার মতন অর্থ নাই। কিন্তু যারা এই দিনের বিরুদ্ধে, যারা এই দিনটাকে নষ্ট করতে চায়, তাদের অর্থের কোনো অভাব নাই। হিজবুত তাওহিদ নামে একটা সংগঠন এখন পরিপূর্ণ প্ল্যান নিয়ে মাঠে নেমেছে, এবং দর্শক যে কুরআন আহলে কুরআন নামে একটা সংগঠন পরিপূর্ণ প্ল্যান অর্থ নিয়ে মাঠে নেমেছে। এবং দুঃখের সাথে বলতে হয়, জানি না এখানে হয়তো অনেক ভাই থাকতে পারেন, আমি নির্দ্বিধায় বলবো এটা, যে আমাদের শিবিরের ভাইরা, তারাও এই ব্যাপারটা নিয়ে কঠিন ভাবে মাঠে নেমেছে, যে কওমি ওলামায়ে কেরামকে তারা প্রশ্নবিদ্ধ করবে। কারণ আজকে একটা নিউজ দেখেছেন আপনারা, যে দেশের স্কুল এবং কলেজ থেকে ছাত্ররা কমে যাচ্ছে, ছাত্র বৃদ্ধি পাচ্ছে মাদ্রাসায়, এবং সেটা কওমি মাদ্রাসায়। এটা একটা শ্রেণীর ঘুম হারাম করে ফেলেছে। সেই ঘুম যেন, মানে সেই ঘুম হারাম হয়ে গেলে সেটার পেছনে যদি $1 বিলিয়ন বিনিয়োগ আসে, বাজেট আসে বাহির থেকে, এরকম 100-200 আলেমকে যদি তারা কিনে ফেলতে পারে, যে তোমাকে আমি 10 লাখ টাকা দেবো, তুমি একটা দুর্ঘটনা ঘটাও, মসজিদেই ঘটাও বা মাদ্রাসায় ঘটাও, সে অনায়াসে রাজি হয়ে যাবে। আর তাদের অনেক উকিল আদালত সবকিছু তাদের হাতে, তারা সহজে এগুলো করতে পারে। এজন্য আমাদের কি করতে হবে ভাই? আমাদের করতে হবে হলো, আমাদের তো অর্থ পয়সা নাই, আমরা প্রাতিষ্ঠানিকভাবে, এই যে আপনারা আজকে এখানে এসেছেন, গতকালকে এসেছেন, আগামীকাল আসবেন, তারপরের দিন কিন্তু আপনাদেরকে পাবো না আমরা। এজন্য আমাদেরকে সবাইকে নিজ নিজ জায়গায় দিনের প্রতি একটু দরদ নিয়ে নিজ নিজ জায়গায় একটু সচেতন হতে হবে। নিজের জায়গা থেকে একটুকু না সচেতন হয়ে, যে দিনের কোনটা ক্ষতি হচ্ছে, কোনটা ভালো হচ্ছে। দেখেন সবচেয়ে মজার যে বিষয়টা বলি, এটা বলে শেষ করে দেব, সেটা হলো এই যে সচেতন আলেম সমাজ, এটা তো কোনো পরিকল্পিত না। সব কাজ হওয়ার পর যে পরিকল্পনা আছে যে আমাদের এখন যে আমরা করব, এটার নাম কি হবে, তখন আসছে সচেতন আলেম সমাজ। এটা নিয়ে এখন দেখি ফেসবুকে অনেক ভাইরা ট্রোল করতেছে। তারা সচেতনের নামের জায়গায় সিনিয়র আলেম সমাজ দিচ্ছেন, বিভিন্ন জিনিস নিয়ে অনেক নির্ভরযোগ্য গ্রহণযোগ্য অনেক ভাই, যাদেরকে আমরা ভাই বলে জানি, তারাও অনেক ট্রোল করছে। এটা ভালো লাগছে আমাদের। কারণ ভালো কাজ ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে অনেক নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আকাবির আসহাব, যে যেখান দিয়ে ভালো কাজ করেছে বাধা আসছে, তো ভালো কাজ করছে। তো আমাদের মনে হয় যে আল্লাহ তাআলার একটা কবুলিয়াত আছে বলে আমাদের ভাইরাও এটা নিয়ে সমালোচনা করছেন, করুণ সমালোচনা। আমরা থামছি না, আমরা কাজ করে যাব। কারণ এই নববী সিলসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটা আমানত, সেটাকে হেফাজত করার জন্য যে কোনো ব্যানারেই আসুক, আমরা সেই ব্যানারে কাজ করব। যদি কাজ নিজে না করতে পারি, সাপোর্ট করব,
সাপোর্ট করতে না পারলে চুপ থাকবো, অন্যদেরকে কাজ করার সুযোগ দেব। এটা হলো আমাদের শেষ কথা। আর অনেক কথা বলেছি, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজের ব্রেনটাকে একটু কাজে লাগাতে হবে, নববী আদর্শে আদর্শিত হতে হবে, সব ফিতনা সম্পর্কে সচেতন হতে হবে। বিশেষ করে হলো জামাত ইসলামের ভাইরা অনেক বড় ফিতনা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক আলাপে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি হলো আদর্শিক আলাপে। আহ, কারণ রাজনৈতিক ভাবে এখন যারা তাদের সাথে আছেন, যদি আগামীকালকে কোনো কারণে তারা তাদের থেকে সরে আসেন, তাহলে তাদের সবচেয়ে বড় দুশ্মনে পরিণত হবেন তারা। কারণ আমি তাদের অনেক কাছে গিয়েছি, তাদের ভেতরের বিষয়গুলো আমি জানি, তাদের ভেতরের অবস্থা আমি জানি। এবং হিজবুত তাওহীদ এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা বড় পদক্ষেপ নেব, বড় পদক্ষেপ ইনশাল্লাহ। তো ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আহলুল জি, কুরআন অনেক অনেক শুক্রিয়া রইস ভাই। আপনি, সবকিছুর প্রতি। আমরা আহ, আসলে শেষ শেষ, শেষ হ্যাঁ। অনেক সময় শেষ করে ফেলছি, আমরা ঠিক আছে শেষ ভাই, করতে আমরা হবে। শেষে চলে যাই, আমি বিদায় নিচ্ছি এখন। আব্দুল্লাহ জি তামিম ভাই আপনাদের থেকে বিদায় নেবে, আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক সময় ধরে আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম ফ্যাক্ট চেকিং সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনেছি। আগামীকালকেও আমাদের আরো গুরুত্বপূর্ণ একটি সেশন আছে, এবং সেটার মাধ্যমে আমরা আমাদের এই মাস্টার ক্লাসের যে প্রোগ্রামটা এটা শেষ হবে। সচেতন আলেম সমাজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের আশপাশ, মাদ্রাসা ইত্যাদি সবার প্রতি সচেতন দৃষ্টি রাখবেন। দ্বীনের ইসলামের যেন কোনো ক্ষতি না হয় আমার দ্বারা। বিশেষ করে আমরা মাদ্রাসার যেই নেগেটিভ বিষয়গুলো আছে, এটা যাচাই না করেই আমি হাই হুতাশ করে যখন পোস্ট দেই, তখন এটা অন্যরা জানতে পারে। তো এই হাই হুতাশ না করে আমরা যাচাই করে তারপরে আমরা যদি কোনো পদক্ষেপ নেই, তাহলে কোনো সমস্যা নেই। তো আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটার প্রতি সবসময় খেয়াল রাখি, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমরা যা শুনবো তাই যদি মানুষের কাছে বলে বেড়াই, এটা আমরা মিথ্যুকও হয়ে যেতে পারি। তো আমরা আজকে প্রশ্ন মনে হয় নিতে পারবো না, না, কারণ সময় 11টা বেজে গেছে। আমি তানভীর ভাইকে দেখতে পাচ্ছি, অনেকজন আলেম ওলামাকে একসাথে নিয়ে আপনি দেখছেন আমাদের এই ক্লাস। আপনার অনুভূতিটা শুধু শুনতে চাই, এবং কেন আমাদের সাথে এতগুলো আলেম ওলামা নিয়ে জয়েন করেছেন সেটা শুধু জানতে চাই। যে আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি চাইলে আনমিউট করতে পারবেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আমরা যশোর জামিয়া কুরানিয়া বক্সার মাদ্রাসা থেকে দেখছি। আমার সাথে যে ছাত্ররা আছে তারা এখানের ইফতা বিভাগের ছাত্র। স্ক্রিনটা বন্ধ করে দেন। জি, জি তানভীর ভাই বলেন, শুনতে পাচ্ছি। যে আমরা যশোর জামিয়া কুরানিয়া বক্সার মাদ্রাসা থেকে আমরা আপনাদের ক্লাসটা শুনছিলাম। আমার সাথে যে ছাত্ররা দেখতে পাচ্ছেন তারা হলো এখানে ইফতা বিভাগের ছাত্র। যেহেতু তারা বড় মাশাআল্লাহ। ছাত্র, যেহেতু এই বছর পরেই তারা কর্মের ময়দানে ঢুকে যাবে, এই জন্য আসলে সচেতন করার জন্য আসলে অনেক বিষয় আমি নিজেও বলতাম, বাকি আপনারা এরকম একটা আয়োজন করেছেন। আর ফারুকী সাহেব হুজুর যেহেতু আমার সরাসরি উস্তাদ, সেহেতু উনিও এই সচেতন আলেম সমাজের সাথে যুক্ত আছেন, সেই জন্য চিন্তা করলাম যে না, আসলেই বর্তমানে ছাত্রদেরও সচেতন করা দরকার, নিজে আরো বেশি জি, সচেতন হওয়া দরকার। এই জন্যই আর কি আপনাদের ক্লাসটা জি, প্রোগ্রাম। অনেক অনেক ধন্যবাদ তানভীর ভাই। আপনি আরেকটু জিনিস আমরা জানতে চাই। এই যে দুইটা ক্লাস আমরা পার করেছি, আরেকটা ক্লাস আছে, এই ক্লাসগুলো কেমন উপকার হয়েছে, এবং আপনি কি মনে করেন যে আমাদের সচেতনতা বৃদ্ধি হয়েছে কিনা, এই অনুভূতিটা একটু জানতে চাই। অনেক অনেক সুন্দর হয়েছে, এবং আসলে আমি মানে একেবারে অকপটেই স্বীকার করতে চাই, এরকম উদ্যোগ মনে হয় এটাই প্রথম আমাদের কওমি জি, অঙ্গনে। এবং মনে করি সামনে এটা আরো বিস্তারিত ভাবে, আরো সুন্দরভাবে এটা হওয়া উচিত। আজকে আমরা সব থেকে যে বিষয়টা মিস করেছি যে অনেক বিষয় উনি নিজে মুখে বলেছেন কিন্তু দেখানোর সুযোগটা পাননি। তো উনি যদি এটা আরেকটু ধরে ধরে দেখিয়ে দিতেন, আরেকটু বিস্তারিত হতো, আমাদের সময়ও ছিল। বা যদি 3 দিনের জায়গায় 7 দিন হতো, বা এই মাসে হয়েছে আরো 2-3 মাস পরে যদি আবার এরকম জি, উদ্যোগ নেওয়া জি যায়। তানভীর ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ সচেতন আলেম সমাজের ব্যানারে আমরা আরো আরো প্রশিক্ষণের ব্যবস্থা করব, এবং আমাদের কাজই এটা হবে যে আমরা মাদ্রাসাগুলো এবং আমরা
সচেতন করার জন্য আমরা যা কিছু করা দরকার, আমাদের সামনেও আমাদের ঘোষণা আসবে ইনশাআল্লাহ, প্রশিক্ষণ কর্মশালা, যেটা শিক্ষক প্রশিক্ষণ হবে সারা দেশব্যাপী ইনশাআল্লাহ। আমরা সেখানেও এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করব এবং এটা দীর্ঘমেয়াদী করার চেষ্টা করব, যেন আপনাদেরকে আরো আরো বেশি এই বিষয়ে আমরা জানাতে পারি এবং শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ ইনশাআল্লাহ। থাকবেন। সচেতন আলেম সমাজের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।